পেতে একটা ইমেল, যে ইমেলটা আমি আপনাকে পড়ে শোনাতে চাই এবং আশা করছি যে ইমেলটাও অনেক বেশি ভালো লাগবে আপনাদের। তো যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি শাফকাত আলামিন আলী, আমি খুলনাতে থাকি। অনেকদিন ধরে ভাবছি ঘটনাটা শেয়ার করব, কিন্তু সময়ের অভাবে লিখতে পারিনি, আর এত দূর থেকে স্টুডিওতে গিয়ে বলা সম্ভব না। তাই যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার সাথে ঘটেছিল 13 মার্চ 2015। দিনটি ছিল শুক্রবার। ঘটনাটি ঘটেছিল বগুড়াতে। আমি পাটের ব্যবসা করাতে পাট নিয়ে প্রায় বগুড়ায় যাওয়া লাগতো। ঘটনাটি যেখানে ঘটেছে সেই জায়গাটির নাম আমি বলছি না, তবে সেটি বগুড়া শহর থেকে 35 থেকে 40 কিলোমিটার ভেতরে, জয়পুর হাটের কিছুটা আগে। জুট মিলটার বর্ণনা একটু দেই। চারপাশে একদম ফাঁকা ধানের জমি, মাছের ঘের। যতদূর পর্যন্ত চোখ যায় কোনো বাড়ি ঘর দেখা যায় না। আমি গিয়ে জুট মিলের গেস্ট রুমে থাকতাম। গেস্ট রুম মিলের ভেতরেই ছিল। জুট মিলের সঙ্গে ছিল ইটের ভাটা, দুটোই এক মালিকের। মিলের মেশিন চলার কারণে শব্দ হচ্ছিল বলে ঘুম আসছিল না। তখন সময় প্রায় রাত 11:30টার বেশি হবে। আমি মিলের ভেতর থেকে বের হয়ে ইটের ভাটার দিকে গেলাম। ভাটাটা ছিল একদম অন্ধকার। শুধুমাত্র ভাটার ভেতরে ভাটার অফিসের সামনে একটা লাইট জ্বলছিল। অফিসের সামনে ছিল একটা বড় গাছ এবং গাছটির চারপাশ ছিল ইট দিয়ে বাঁধানো। আমি গিয়ে সেই বাঁধানো গাছটির নিচে বসলাম এবং ফোনটা পকেট থেকে বের করে ফেসবুকিং করছিলাম। চারিদিক অন্ধকার এবং মিলের ভেতরে মেশিন চলার শব্দ সহ পাশ থেকে ঝিঝি পোকার শব্দ শুনতে পাচ্ছিলাম। আমার কেমন যেন একটু ভয় লাগছিল। এজন্য আমি পকেট থেকে একটা সিগারেট বের করে ধরলাম। ভাবলাম সিগারেট শেষ করে গিয়ে শুয়ে পড়ব। তাছাড়া জুট মিলের ভেতর তো আর সিগারেট খাওয়া যাবে না। এই ভেবে সিগারেটের অর্ধেক শেষ করে আমি উঠে দাঁড়ালাম। ভাবলাম বাকি সিগারেটটা রাস্তা দিয়ে খেতে খেতে যাই। তাছাড়া আমার শরীরটা কেমন যেন ভার ভার লাগছিল। আমি 8 থেকে 10 পা সামনে এগুতে হঠাৎ শুনতে পেলাম কেউ আমাকে পেছন থেকে ডাকছে, এই যে ভাই একটু দাঁড়ান। আমি পেছনে তাকাতে লাগলাম। দেখলাম সাদা পোশাক পরা একটা লোক আমার দিকে হেঁটে আসছে। আমি ভাবলাম কি না কি হবে, এই ভেবে সিগারেটটা ফেলে দিলাম। লোকটি আমার কাছে এসে জিজ্ঞেস করলো, কেমন আছেন আপনি? আমি বললাম ভালো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আপনি আমাকে চেনেন নাকি? লোকটি বলল, আজ থেকে 40 দিন আগে আপনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আপনি আমাকে বগুড়া শহরের 7 মাথায় একটা হোটেল থেকে রাতের খাবার খাইয়েছেন। তখন আমার মনে পড়ল এর আগের বার যখন বগুড়া এসেছিলাম তখন প্রায় রাত 1:45 মতো বেজেছিল। গাড়ি থেকে নেমে কিছু দূর এগোতেই হঠাৎ পেছন থেকে একটা লোক আমার হাত ধরে বলল, আজ 2 দিন যাবৎ আমি কিছু খাই না, খুব ক্ষুধা লেগেছে। লোকটাকে দেখে আমার খুব মায়া লাগলো। আমি একটা হোটেল থেকে তাকে পেট ভরে খাওয়ালাম এবং খাওয়া শেষ হলে তাকে 50 টাকার একটা নোট দিয়ে আমি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। যাই হোক, ঘটনায় আসি। আমি তাকে দেখে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? লোকটি হেসে জবাব দিল, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বললাম, জি আমি ভালো আছি। তারপর লোকটি আমাকে বলল যে আমি গত 40 দিন ধরে আপনার অপেক্ষা করছিলাম। আমি জিজ্ঞেস করলাম, কেন? কোনো দরকার আমাকে? লোকটি বলল, না এমনি দেখতে ইচ্ছে করছিল আপনাকে, কিন্তু আপনার এত রাতে একা একা এখানে আসাটা ঠিক হয়নি। খুব খারাপ করেছেন এত রাতে একা একা এসে। তারপর এই জায়গাটা ভালো না, আর দেরি করবেন না, সাবধানে যাবেন। আমি বললাম, জি আচ্ছা। আমি 5-6 পা এগিয়ে কি মনে হতে পেছনে ফিরে তাকালাম। পেছনে তাকিয়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। 30 কি 45 সেকেন্ডের ব্যবধান। আমি লোকটিকে আর খুঁজে পেলাম না। আশেপাশে অন্য কোনো রাস্তা নেই যে লোকটি সেই রাস্তা দিয়ে চলে যাবে। বিষয়টা
কি হলো আমি ভাবছিলাম। হঠাৎ 4 জন লোক এসে আমাকে ঘিরে ধরলো, বলল কাছে যা আছে দিয়ে দিতে। 2 জন আমার 2 হাত ধরলো, আমার গলায় খুর ধরলো এবং আমার পকেট হাতড়াচ্ছিল। পকেট থেকে মানি ব্যাগ, মোবাইল বের করে নিল, আর একটা ফোন আমার বাম হাতে ছিল। ফোনটা আমি ছাড়তে চাচ্ছিলাম না বলে একজন আমার হাতে খুর দিয়ে অনেকগুলো পোঁচ দেয়। আমার হাতের শিরা কেটে তরতর করে রক্ত বইতে শুরু করে। ওরা 4 জন আমার সবকিছু নিয়ে পালিয়ে যায়। আমার হাত থেকে এত পরিমাণে রক্ত বের হচ্ছিল যে মনে হচ্ছে এখনই মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। আমার চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে আসছিল। আমি মাটিতে পড়ে যাব এমন সময় কে আমাকে এসে ধরে ফেললো। আমি লোকটির তার মুখের দিকে তাকিয়ে দেখলাম কিছুক্ষণ আগে আমি যে লোকটির সঙ্গে কথা বলছিলাম সেই লোকটি আমাকে ধরে রেখেছে। লোকটি আমাকে বলেছিলাম এত রাত্রে আপনার এখানে আসা ঠিক হয়নি। তারপর আমার আর কিছু মনে নেই। একটা সময় মনে হলো সেই লোকটি আমাকে বলছে আপনার মানি ব্যাগ আপনার বালিশের নিচে, আর মোবাইল 2টি আপনার প্যান্টের পকেটে। আর হ্যাঁ, এগুলো কারোর সঙ্গে বলা বলি করবেন না, যাই ঘটেছে নিজের মধ্যে রাখবেন। লোকটি আমাকে সালাম দিয়ে চলে গেল। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম এবং আমার বা হাতে খুব ব্যথা অনুভব করছিলাম। হাতের দিকে তাকাতে দেখলাম 9টি কাটা দাগ। কাটা স্থানগুলো কেবল শুকোতে শুরু করেছে। আমি রীতিমতো চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি করে গেস্ট রুম থেকে বের হয়ে সেই জায়গায় গেলাম যেখানে আমার হাতে ছিনতাইকারীরা হাত কেটে দিয়েছিল। সেই জায়গাটি তখন রক্তে ভিজেছিল। আমি মিলের সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম রাতে আমাকে কেউ দিয়ে গিয়েছিল? উত্তর সিকিউরিটি গার্ড যা বলল শুনে আমি একদম অবাক। সে বলল আপনি তো রাতে বেরই হননি। আমি যদি বের না হই তাহলে আমার হাতে কাটা খুরের দাগ কিভাবে আসলো, আর এই জায়গায় রক্তই বা কিভাবে আসলো? আমি দৌড়ে আবার রুমে আসলাম। দেখলাম বালিশের নিচে আমার মানি ব্যাগ আর হ্যাঙ্গারে ঝুলানো আমার প্যান্টের পকেটের মোবাইল 2টো রাখা আছে। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমি সারাদিন কাজে ব্যস্ত ছিলাম। কাজ শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। আমি 8:30 দিকে মিল থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশ্যে রওনা হলাম। কাউন্টারে টিকিট কাটলাম। আমার গাড়ি ছিল 11:45। আমি সময় কাটানোর জন্য বসে বসে পেপার পড়ছিলাম। হঠাৎ আমার চোখ পড়ল পুরনো এক পত্রিকার উপরে, যেখানে সেই লোকটির ছবি যে আমাকে বলেছিল এত রাত্রে একা আসা ঠিক হয়নি। আমি পত্রিকাটি হাতে নিয়ে খবরটি পড়তে রীতিমতো চমকে উঠলাম। পত্রিকাটি ছিল 1 ফেব্রুয়ারি 2015 তারিখের। খবরটি ছিল বগুড়া শহরের ট্রাক চাপায় ভিক্ষুকের মৃত্যু। ওই দিনের পর থেকে আজও প্রায় রাতে স্বপ্নের মধ্যে তার সঙ্গে আমার কুশল বিনিময় হয় এবং সে আমাকে অনেক বিপদে সাহায্য করে। এটাই আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা আছে, সময় পেলে লিখে পাঠাবো। আমার ঘটনার প্রমাণ স্বরূপ আমার হাতের কাটা দাগের ছবিগুলো পাঠালাম। সাক্ষাৎ আলামিন আলী, সেনহাটি, দিঘলিয়া, খুলনা। আমি প্রথমে এই ঘটনাটা যখন পড়ছিলাম তখন ভেবেছিলাম যে এই ভদ্রলোক হয়তো এই ছিনতাইয়ের এই গ্রুপটার সাথে হয়তো জড়িত। অনেকে হয়তো ভেবে থাকবেন যে তিনি এসেছেন এবং তিনি এসে বলেছেন জায়গাটি ভালো নয় এবং তারপরে মিথ্যে করে বলেছেন যে আপনার সঙ্গে আমার আগেও দেখা হয়েছিল, হোটেলে আপনি আমাকে ভাত খাইয়েছিলেন। তারপরে যেভাবে হয় আর কি, ছিনতাইগুলো যেভাবে হয়, যারা ছিনতাইকারী কবলে পড়েছেন দেখবেন যে প্রথমে একটা পরিচয় দিয়ে বসেন। তো এইরকম একটা ঘটনা ঘটতেই পারে, কিন্তু যখন ভুলটা ভেঙে যায়, যখন তার আস্তে আস্তে জ্ঞান ফিরছে এবং সেই লোকটি বলছেন যে তার বালিশের নিচে নাকি মানি ব্যাগ এবং তার মোবাইল নাকি তার প্যান্টের পকেটে, ঘটনাটা গোলমাল লেগে যায় সেখান থেকে। এরপরে আরো গোলমাল লাগে যখন দেখে যে সে ঘুম ভেঙে উঠছে তার রুমের ভেতর থেকেই, এবং যদি স্বপ্নও হয়, এটা পুরোটা স্বপ্ন হয় কারণ সিকিউরিটি গার্ড তাকে জানায় রাতের বেলায় সে বের হয়নি, তাহলে আবার ঘটনাটা গোলমাল লাগে। হাতের কাটা দাগগুলো তাহলে কিভাবে এলো? আর হাতের কাটা দাগের ছবি তিনি আমাদের পাঠিয়েছেন, সেই ছবিগুলো আমি দেখেছি। এবং এই ঘটনাটা যদি আপনার সাথে সত্যি ঘটে থাকে এবং আপনি যদি সত্যি লিখে থাকেন তাহলে খুবই আশ্চর্যজনক এবং খুবই আশ্চর্যজনক। আমরা ম্যাক্সিমাম সময়
যেটা হয় আমাদের ক্ষেত্রে, যে কোনো ঘটনা বিশ্বাস করি না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেটা আমার নিজের সাথে না ঘটে। যখন আমার নিজের সাথে ঘটে তখন কোনো একটা স্বাভাবিক ঘটনা আমাদের কাছে অস্বাভাবিক লাগে। মনে হয় যে আরে বাপরে বাপ, আমার সাথে এটা ঘটে গেল। সেই ঘটনাটা অন্য একজনের কাছে শুনলে হয়তো আপনি হাসির পাত্র হয়ে উঠতে পারেন, কেউ হয়তো বিশ্বাস করবে না, কেউ হয়তো বলবে যে আপনি মানসিক কোন সমস্যায় ভুগছেন, ইত্যাদি ইত্যাদি। আপনি যখন অন্যেরটা শুনছেন তখন এরকমই লাগে। যখন নিজের সাথে ঘটে, একা ঘরে আপনার ভয় লাগছে, আপনার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ আছে, আপনি যদি এই 2 লাইন আমাকে লিখে পাঠিয়ে দেন, তাহলে এটা যদি আমি কারোর সাথে শেয়ার করি, তার হয়তো অতটা আপনার জায়গা থেকে দেখে বা আপনার জায়গাতে বসে ওটা অনুভব করাটা কষ্ট হবে। বাট আপনি শুধুমাত্র জানেন যে আপনার ওই সময়টা কোথায় কেমন গেছে। আপনি হঠাৎ করে বাথরুমে ঢুকলেন, বাথরুমে ঢুকে আপনি দেখলেন যে আয়নায় আপনার ছায়া নেই। এই ব্যাপারটা অন্য সবার কাছে খুব অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু আপনি তো দেখেছেন যে আয়নায় আপনার ছায়া পড়েনি, বা আপনি তো দেখেছেন যে আপনার ভেন্টিলেটরে অন্য কারো মুখ, আপনি তো দেখেছেন যে আপনার পেছনে আয়নায় অন্য ছায়া পড়ছে, বা আপনার চেহারাটা পুরোপুরি বদলে গেছে। এই সমস্ত ঘটনা কিন্তু অহরহই ঘটে। ভূত এফএম আপনারা শোনেন, এবং ভূত এফএমে যারা আসেন তারা এই ধরনের ঘটনা অসংখ্যবার শেয়ার করেছেন আপনাদের সাথে। একটা ইমেইল, আশা করছি ইমেইলটা আপনাদের ভালো লাগবে। ইমেইলটি ইংলিশে লেখা, মানে ইংলিশ অ্যালফাবেট দিয়ে লেখা। আমি পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আজও ভালোর দলেই আছেন। প্রথমে সরি বলছি বাংলিশে লেখার জন্য। আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটাই ভৌতিক না, তাই শেয়ার করব কিনা ভেবে ভেবে এত দেরি করলাম। শেয়ার করতে যাচ্ছিলাম 6 বছর আগে, কিন্তু আরো কিছু ঘটনা ঘটে গেল। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। আমার নাম ঠিকানাটা প্রকাশ করবেন না প্লিজ। তারপরে তিনি তার নাম জানিয়েছেন এবং কোথা থেকে লিখছেন ঘটনা সেটা জানিয়েছেন। তারপর তিনি বলছেন কথা না বাড়িয়ে ঘটনা বলি। আমার বয়স তখন 12 বছর, 2008 সালের কথা। ক্লাস 6-এ পড়ি। একদিন সন্ধ্যায় আব্বু মাগরিবের নামাজ পড়ার সাথে একটা লোককে আনলেন। আমি পড়ছিলাম, আমাকে দেখে পরিচয় করিয়ে দিলেন। লোকটার বয়স হয়তো আব্বুর চেয়ে একটু বেশি। লোকটার মাথায় চুল অল্প ছিল, গায়ের রং শ্যামলা, মুখটা অনেক হাসি হাসি। ভালো মন্দ জিজ্ঞেস করা, উনি আব্বুর সাথে গল্পে ব্যস্ত হয়ে গেলেন এবং জিজ্ঞেস করে তিনি ব্যস্ত হয়ে গেলেন। আমি পড়তে বসেছিলাম। এই ঘটনার প্রায় 1 মাস পর গভীর রাতে আমি স্বপ্ন দেখছি। আমি একটা অন্ধকার ঘরে, ওই লোকটা একটা খাটে বসে আছে। খাট সোজা জানালা, জানলা দিয়ে অল্প আলো আসছে। সন্ধ্যা হওয়ার আগে অথবা ভোর হওয়ার আগে যেমনটা থাকে। লোকটার মুখ আজ হাসি হাসি নাই, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। নিঃশব্দে উনি কাঁদছেন। আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কথা বলতে পারলাম না। হঠাৎ করে উনি হাতের ভেতর থেকে একটা বোতল বের করে কিছু খেলেন, আর কিছুক্ষণ পরেই ফ্লোরে বসে পড়লেন আর ভীষণ কাঁপতে থাকলেন। মা মা বলে গলা চেপে ধরলেন। আমি কাছে যেতেও পারছিলাম না, কোনো কথাও বলতে পারছিলাম না। ওনার মুখ দিয়ে কেমন ফেনা বের হতে লাগলো। আমি আর বুঝতে বাকি থাকলো না আমার যে উনি কি খেয়েছেন। এরপর ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। উনি হঠাৎ সোজা আমার দিকে তাকালেন। ওনার লাল হয়ে যাওয়া 2 চোখ মনে হলো ঠিকরে বের হয়ে আসছিল। আমি ভয়ে চিৎকার দিলাম। ঘুম ভেঙে গেল। উঠে বসে দেখি ঘামে ভিজে গেছি, গলা শুকিয়ে গেছে। আম্মু আমার চিৎকার শুনে আমার কাছে আসলেন। আমি সব বললাম। উনি আমাকে বললেন, এটা শুধুমাত্র স্বপ্ন, আর কিছু না। এরপর আর স্বপ্নটা দেখিনি, কিন্তু মনে মনে লোকটাকে আমি খুঁজছিলাম। এর মাঝে 2 দিন লোকটাকে রাস্তায় দেখলাম, হাসি খুশি। আমি ভাবলাম আম্মু ঠিকই বলেছেন, ওটা জাস্ট একটা স্বপ্ন ছিল।
কিন্তু বাস্তবতা অন্য কিছু দেখাতে চাইছিল। স্বপ্ন দেখার 20 দিনের মধ্যে আমি স্বপ্নটা হুবহু সত্যি হয়ে গেল। হ্যাঁ, লোকটা সত্যি মারা গেল একইভাবে, বিষ খেয়ে। তার লাল চোখ দুটো খোলা ছিল। এরপর আমি ঘুমাতে পারতাম না, বারবার ওই স্বপ্নটাই দেখতাম। আম্মু আমাকে মসজিদের ইমামের কাছে ঝাড়িয়ে নিয়ে আসলেন। ওনাকে বলা হলো স্বপ্নের কথা। তারপর স্বপ্নটা আর দেখলাম না। প্রায় 2 বছর রাতে আমি কোনো স্বপ্নই দেখিনি। অবাক লাগছে, তাই না? সত্যি কোনো স্বপ্ন দেখিনি, একদম নিরেট মৃত ঘুমানোর পর। 2 বছর পর যা স্বপ্নে দেখলাম তা কিভাবে বর্ণনা করবো আমি বুঝতে পারছি না। সারা গায়ে কাটা দিচ্ছে। আমার আব্বু একটা ইটের রাস্তায় তিনি পড়ে আছেন। মনে হচ্ছে কোনো কিছু তাকে চেপে বুকের পাঁজরগুলো ভেঙে দিয়েছে। তীব্র যন্ত্রণায় তিনি ছটফট করছেন। আব্বুর নাক কান দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত ঝরে পড়ছে। মুখ দিয়ে বারবার মা বলছেন। আব্বু চোখ দুটো অপলক, কেন যেন সোজা আমার দিকে তাকিয়ে আছেন। হাত দুটো দিয়ে মাটিতে জোরে জোরে চাপড় দিচ্ছেন। কষ্টটা যদি একটু নিবারণ হয়। আর বলতে পারছি না। এরপর আমি চিৎকার করে কাঁদছি, অনেকক্ষণ কেঁদেছি। আম্মু আমাকে শান্ত করতে পারলেন না। আমি আবার হুজুরের কাছে গেলাম। এবারও ওনাকে বলা হলো আমি স্বপ্ন দেখে ভয় পেয়েছি। কি দেখেছি বলা হলো না। আমি স্বপ্ন দেখার 20 দিন পর আব্বু মারা গেল রোড অ্যাক্সিডেন্টে। আম্মু আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেননি, আমি কিছু বলিনি। ঘটনা এতটুকুই শেয়ার করতে চেয়েছিলাম। কিন্তু আরো 3টা মৃত্যু আমি দেখেছি। এবার 2012 সাল বিকেল। আমার পেছনে কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, কথা বলছে। আমি পেছনে ফিরে দেখতে পাচ্ছি না। সামনে একটা নতুন একতলা বাড়ি। আমি বাড়িটা দেখি, চিনতে পারলাম না। একটা ছেলে যার বয়স 20-22 বছর হবে আমার দিকে পিঠ ফিরিয়ে দরজা আটকাচ্ছে ওই বাড়িটার। ছেলেটাকে আমি দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ সে মা বলে চিৎকার দিল আর পড়ে গেল। সবাই দৌড়িয়ে গেল। সবাই আমার দিকে পিঠ ফিরিয়েছিল। আমি কারো মুখ দেখতে পাইনি। ছেলেটার মুখ আবার আমি দেখতে পেলাম, এবং যে মাত্র দেখলাম সেই মাত্র আমি চিনতে পারলাম না। সে সোজা আমার দিকে তাকিয়েছিল বিস্ফারিত চোখে। এবার আমি বুঝতে পারলাম না কিভাবে সে মারা গেল। আমি জানতাম সে মারা যাবে, কিন্তু যা জানা ছিল না সেটা হচ্ছে আম্মুকে কিছুটা বলতে পারলাম না আমি। এবং 20 দিন পর আমি হঠাৎ করে নিউজ পেলাম যে আমার চাচাতো চাচার ছেলে মারা গেছে লোহার গেটে ইলেকট্রিক শক খেয়ে। আমি দেখতে গিয়েছিলাম, আর সবার ভাষ্য মতে আমার স্বপ্নের মতো ঠিক যা যা ঘটেছিল স্বপ্নে সেভাবেই সে মারা গিয়েছিল। আমার আপন চাচাতো বোন সেখানে উপস্থিত ছিল। সে পর্যন্ত বলল সোহেব উল্টো দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল কিছু দেখতে পেয়েছিল, হয়তো যমদূত। তারপর আর কথা বলেনি। আমরা শহরে থাকতাম, ওরা গ্রামে। তাই আমি অনেক ছোটবেলায় দেখেছিলাম। এই কারণেই আমি স্বপ্নে দেখার পরেও তাকে চিনতে পারিনি। হয়তো চিনলে কিছু করতে পারতাম। এর পরের ঘটনা 2014 সালের। আমি দেখছি একটা মাঠের মধ্যে হাঁটুর থেকে একটু নিচে ধান, এর মধ্যে একটা লোক কাজ করছে। এই সময় এটা রাত ছিল, এবং রাস্তার রোড লাইটটা লোকটার আবছা দেহ বুঝতে পারছিলাম, কিন্তু অনেক চেষ্টা করে মুখটা বুঝতে পারছিলাম না। এবার আমি সত্যি অনেক চেষ্টা করলাম মুখ দেখার, চেনার, যদি বাঁচাতে পারি। হঠাৎ লোকটা কাঁপা শুরু করলো।
কাদার ভেতর পড়ে গেল আর ভীষণ কাঁপতে লাগলো। আমি কিছু বুঝতে পারলাম না কেন এমন হলো। লোকটা যখন কাদায় একদম মাখামাখি, তখন মুখটা দেখতে পেলাম, কিন্তু কাদায় পুরো চেহারা পড়ে যাচ্ছিল না। লোকটা আমাকেই দেখেছিল, ঘাড়টা আমার দিকে ফেরানো ছিল। পরদিন আমি আম্মুর কাছ থেকে আমার আত্মীয়দের মধ্যে আমার স্বপ্নের মানুষের মতো যাদের অবয়ব, যাদের সাথে চেহারা মিলে যায় বা যারা দেখতে অনেকটা ওই রকম, তাদের ব্যাপারে কথা বলে জানতে চাইলাম। জানতে পারলাম আমার ফুফাতো 2টা ভাই মাঠে কাজ করে। আমি ফুফা বাড়ি যাব এই কথা বলার আগেই কল এলো আমার ফুফাতো ভাই গত রাতে মারা গেছে। আমি তার মুখটা দেখেছিলাম ডান দিকে ফেরানো, চোখ খোলা হিসেবে সেদিক দিয়েই তাকিয়েছিল এবং তার বৃদ্ধি ছিল রাতে মাঠে পড়ে সে মারা যায়। আমি খুব নিরুপায় অনুভব করতে লাগলাম। এইবার আমার হাতে 20 দিন সময় ছিল না। আর এর পরের ঘটনা 2016 সালের। আমি এইবার রাতে স্বপ্ন দেখলাম না, এইবার দুপুরে স্বপ্ন দেখলাম। একটা লোক যার বয়স 35-এর মতো একটা ঘরে খাটের ওপর বসে আছে এবং উফ বলছে আর মুখটা বিকৃত করছে। এই সময় একটা লোক আলোক আর কিছু ওষুধ নিয়ে আসলো। উনি খেলেন, কিছুক্ষণ পর বুকে হাত দিয়ে ফ্লোরের ওপরে পড়ে গেলেন। অন্য লোকটা তাকে ধরে ফেললো। উনি বললেন, খুব ব্যথা করছে, ডক্টরের কাছে নিয়ে যা। আর একদম আমার দিকে তাকালেন, সোজা আমার দিকে। মনে হলো উনি আমাকে দেখতে পেয়েছেন। এরপরে ঘুমটা ভেঙে গেল। লোক 2 জনের একজনকেও আমি চিনতে পারলাম না। এইবার 20 দিন পার হলো মৃত্যুর সংবাদটা পেতে। আমি আমার আম্মুর যে চাচাতো বোনের হাজবেন্ড, যে কিনা আমার খালু হয়, মারা গেছেন স্ট্রোক করে। আমি অনেক দেখেছি 5 বছর আগে, ওনাকে দেখেছি 5 বছর আগে, তাই চিনতে পারিনি। তখন উনি অনেক ফিট ছিলেন, নতুন বিয়ে হয়েছিল, তাই চিনতে পারিনি। স্বপ্নগুলো দেখে মনে হয় আমি ওই জায়গায় আছি দাঁড়িয়ে, মারা যাচ্ছে সে আমাকে দেখতে পাচ্ছে। কিছু বিষয় আমার কাছে রহস্যজনক। এই মৃত্যুগুলো কেন নির্দিষ্ট সময় হয়? আমি তো তাদের দেখতে পাই স্বপ্নে, তারা আমাকে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কিভাবে দেখে? এখন বলি, আমার নাম ঠিকানা কেন বলতে চাই না, কারণ আত্মীয়রা যদি জানতে পারে তাদের প্রিয়জনের মৃত্যু আমি আগে দেখেছি, আমাকে অপয়া বা খারাপ কিছু ভাববে, মনে করবে তাদের মৃত্যুর জন্য আমি দায়ী, আমি কালো জাদু বা খারাপ কিছুর সাহায্য নিয়েছি। ঘটনাটা ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। পারিবারিক কারণে আমি স্টুডিওতে যেতে পারছি না, আর এইগুলো সরাসরি বলার মতো মানসিক শক্তি অর্জন করতে হয়তো আমার আরো 6 বছর লেগে যাবে। আবারও বলছি, আমার নামটা শেয়ার করবেন না। আমি নামটা শেয়ার করলাম না, কিন্তু ঘটনাটা খুবই রহস্যজনক। একটি মানুষ যিনি স্বপ্নে দেখছেন এবং তিনি জানেন যে স্বপ্ন দেখার 20 জনের 20 দিনের মধ্যে কেউ একজন মারা যাবে এবং তিনি তার নিকট আত্মীয়। স্বপ্নে কোনো সময় চিনতে পারছেন, কোনো সময় চিনতে পারছেন না, কিন্তু আত্মীয় স্বজন যারা মারা যাচ্ছে তারা সবাই 20 দিন আগে তাকে স্বপ্নে দেখা দিচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে মৃত্যুর সময়টায় অপলক ভাবে যিনি ঘটনাটি লিখছেন তার দিকেই সবাই তাকিয়ে আছে। কেন কেন তাকে জানান দিয়ে এই মৃত্যু? কেন এই অস্বাভাবিক তাকিয়ে থাকা? কেন বারবার এই স্বপ্নগুলিতে ফিরে আসা? উনি আসলে অপেক্ষা করছেন আরো একটি স্বপ্নের, আরো একটি মৃত্যুর। কি যন্ত্রণাদায়ক একটা অভিজ্ঞতা! একবার ভেবে দেখুন, যদি আপনার সাথে এরকম ঘটে তাহলে আপনি কি করতেন সেটা জানান আমাদেরকে। যেভাবে লিখছেন ঠিক সেভাবেই পড়ছি। হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি মাসুদ, আমার বাসা ভোলা, কিন্তু পড়াশোনার কারণে বরিশাল থাকি। এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ি। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে এবছরের ফেব্রুয়ারি মাসের 25 তারিখের দিকে। হঠাৎ একটা জরুরি কাজের কারণে আমার বাসায় যাওয়ার প্রয়োজন হয়। আগেই বলেছি আমার বাসা ভোলার
তজুমুদ্দিনের শেষ প্রান্তে। বরিশাল থেকে তজুমুদ্দিন যেতে প্রায় 5 ঘন্টা লাগে। ওই দিন বরিশাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 7:30টায় পৌঁছে যাই। আর বরিশাল থেকে ভোলার লাস্ট লঞ্চ 5:30-এ। তাই যথারীতি গাড়িতে যাব বলে ভাবলাম। বরিশাল থেকে ভোলা যেতে ভেঙে যেতে হয়, যারা গেছেন তারা জানেন। যাই হোক, লাস্ট গাড়ি ছিল 7:20-এ, কিন্তু আমি বাসা থেকে বের হয়েছি 7:30-এ। আমি ভাবলাম অটোরিকশা অথবা মোটরসাইকেলে যাব। বাসে যেতে হলে লাহারহাট যেতে হয় এবং লাহারহাট থেকে ফেরতে 2:30 2.5 ঘন্টার মতো সময় লাগে এবং লাহারহাটের বাস বরিশালের কীর্তনখোলা নদীর ওপার থেকে ছাড়ে। ঘটনা এইখান থেকে শুরু। নদী পার হতে আমি নৌকায় উঠলাম। নদী পার হতে 3 টাকা ভাড়া লাগে। যথারীতি পকেট থেকে 5 টাকা ভাড়া দিলাম, কিন্তু নৌকায় মাঝি বলল, বাবা তোমার ভাড়া লাগবে না। আমি অবাক হয়ে বললাম যে আমার কাছ থেকে কেন নিবেন না, সবার কাছ থেকে তো নিচ্ছেন। মাঝি গম্ভীর মুখে বললেন, একদিন তুমি আমাকে কিছু টাকা দিয়ে হেল্প করেছিলে, এখন সেটা শোধ দিচ্ছি। আমি অনেক জোরাজুরি করতেও সে নিল না। আমি ব্যাপারটা স্বাভাবিকভাবে নিলাম। যাই হোক, নৌকা নদীর ওপারে চলে আসলো। আমি নৌকার পেছনে ছিলাম, তাই নৌকার সবার শেষে নেমেছিলাম। যেই নামতে যাব তখনই মাঝি ডাক দিল, মাসুদ বাবা সাবধানে যেও, সবসময় আল্লাহকে স্মরণ করো, বাবা সাবধানে যেও, সাবধান। জাস্ট এইটুকুই বলল। এখানে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, মাঝি আমার নাম কিভাবে জানল। যাই হোক, আমি ভাবতে ভাবতে নৌকা থেকে নামলাম। ঘাট থেকে বাস স্ট্যান্ড মাত্র 1/2 মিনিট। আমি বাস স্ট্যান্ড গেলাম যখন, তখন ঘড়িতে সময় 8টা। যে দেখলাম বাস আছে, ছাড়বে 8:30-এ। আমি আগেই বলেছি যে এই রুটের লাস্ট লঞ্চ 7:20-এ। যাই হোক, আমি ভাবলাম মনে হয় টাইম চেঞ্জ হয়ে গেছে। যথারীতি গাড়িতে উঠলাম। বাসে যাত্রী ছিল 15 জনের মতো। রাতের গাড়ি নেই, তাই যাত্রী কম। সামনের দিকে ড্রাইভারের সিটের ঠিক পেছনেই বসলাম। সিটে বসার পর আমার মনে হলো আমি নৌকায় ছোট একটা ব্যাগ ফেলে এসেছি, যেটাতে আম্মুর অনেক মূল্যবান ঔষধ ছিল। আমি ঘড়িতে দেখলাম সময় 8:05। গাড়ি ছাড়তে আরো 25 মিনিট। আমি দেরি না করে নৌকা ঘাটে চলে গেলাম ব্যাগের সন্ধানে। অনেক খোঁজাখুঁজির পরেও সেই মাঝিকে পেলাম না। ঘড়ির দিকে তাকালাম, 8:28। তাই ব্যাগের আশা ছেড়ে দিয়ে গাড়ির উদ্দেশ্যে হাঁটা দিলাম। আমি আগেই গাড়িতে গিয়ে দেখলাম সেখানে ব্যাগ সিটের উপর রাখা। এটা কিভাবে সম্ভব? যে ব্যাগ 30 মিনিট আগে নৌকায় ফেলে আসলাম, সেই ব্যাগ কিভাবে বাসের সিটে আসলো? আমি এখনো এর আগা গোড়া কিছুই উদ্ধার করতে পারিনি। যাই হোক, গাড়ির সিটে বসে এইসব নিয়ে ভাবতে লাগলাম। বাস ছাড়লো 8:40-এ। সবকিছু ঠিকঠাক, গাড়ি স্বাভাবিকভাবে চলছিল। বরিশাল থেকে লাহারহাট যেতে 50 মিনিট লাগে। 10 মিনিট পর কন্ডাক্টর তারা ভাড়া কালেক্ট করা শুরু করলো এবং বাসের সামনে থেকে ভাড়া কালেক্ট করার সময় তারা সব শুরু করে এবং ওই দিন সবার সামনের সিটে বসা সত্ত্বেও আমার ঠিক পেছনের সিট থেকে ভাড়া কালেক্ট করা শুরু করলো। আমি ভাবলাম কন্ডাক্টরের ভুল। সব ভাড়া কালেকশনের পর কন্ডাক্টর ড্রাইভারের পাশে বসে তার সাথে কথা বলা শুরু করলো। আমি দেখলাম, মামা ভাড়া নেন বলে 100 টাকার নোট দিলাম। কন্ডাক্টর বলল, মামা ভাড়া লাগবে না। আমি বললাম, কেন? কন্ডাক্টর মাঝির মতো একই উত্তর দিল, তুমি আমাকে একদিন টাকা দিয়ে হেল্প করেছিলে, এখন শোধ দিচ্ছি, তোমার থেকে আমি ভাড়া নিতে পারবো না। আমি এবার একটু ভয় পেলাম, তাই কথা না বাড়িয়ে চুপচাপ বসে ভাবছি কি হচ্ছে এইসব। আমার সাথে লাহার ঘাট থেকে পৌঁছাতে 9:30 বাজলো। ফেরি ছাড়বে 10টায়। ফেরি এখনো ঘাটে আসেনি। ঘাটে আসা মাত্র চায়ের দোকান খোলা এবং ঘাটে একটা মাত্র চায়ের দোকান। আমি ভাবলাম হাতে অনেক সময় আছে, চা খেয়ে নিই। যথারীতি চায়ের দোকানে গেলাম। দোকানদার অনেক বয়স্ক মানুষ, পাঞ্জাবি পরা, মুখে সাদা লম্বা দাড়ি। আমি কাছে যেতেই বলল, বাবা চা খাইবা? পথে কোনো সমস্যা হয়নি তো? আমি কিছু বিস্মিত হয়ে বললাম, কোনো সমস্যা হয়নি, চা দেন। তিনি আমাকে নর্মাল কাঁচের গ্লাসে চা দিলেন। আমরা জানি দোকানের চা সাধারণত কাপে দেয়া হয়, আর চায়ের কালারটা অস্বাভাবিক। যাই হোক, আমি চায়ের গ্লাসটা হাতে নিয়ে দোকান থেকে কিছুটা দূরে গিয়ে বাসায় ফোন দিয়ে জানালাম সব। বাসা থেকে দোয়া দুরুদ পড়তে বলল। চায়ের দোকানদার গ্লাসের কথা বলতে বলল চাটা খেতে না খেতে ফেলে দিতে। ফোনটা রেখে আম্মার কথা মতো চাটা ফেলে দিয়ে দোকানের কাছে গেলাম।
দোকানের কাছে গিয়ে যা দেখলাম, আমার সেন্সলেস হবার মতো অবস্থা। গিয়ে দেখি ওইখানে কোনো চায়ের দোকানই নেই, সবকিছু খাও। চায়ের দোকান বলতে কিছুই নেই, শুধু ফাঁকা জায়গা। দোকানের পাশে একটা গ্লাস ছিল, ওইটা ঠিকই আছে। আমি হাতের দিকে তাকিয়ে গ্লাসটা হাতেই ধরা, এবং গ্লাসটা এখনো আছে, যেটার ছবি আমি পাঠিয়েছি। অনেক ভয় নিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছু বুঝতে পারছি না। এমন সময় একটা অ্যাম্বুলেন্সের শব্দ শুনলাম, আমার কানে পানি আসলো। যাই হোক, ঘাটে এসে দেখলাম যে একটা অ্যাম্বুলেন্স এসছে। আমি অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। অ্যাম্বুলেন্সের ড্রাইভার তার সহকারী আছেন, তাদের সাথে কথা বলে জানলাম তারা ঢাকা থেকে রোগী নিয়ে এসেছেন এবং এখন ফিরছেন এবং পাশের এলাকাতেই যাবেন। আমি কিছুটা আশ্বস্ত হলাম এবং তাদের সাথে যাব ভাবলাম, কারণ রাত্রে গাড়ি পেতে ঝামেলা। যাই হোক, ঘাটে ফিরে আসলো এবং অ্যাম্বুলেন্স যথারীতি ফেরিতে উঠল। ফেরিতে যানবাহন হিসেবে শুধু অ্যাম্বুলেন্স এবং সাথে 3 জন যাত্রী। ফেরি ছাড়লো রাত 10টা 20-এ। আমি অ্যাম্বুলেন্সে ব্যাগ রেখে বসলাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। হঠাৎ ফেরি বন্ধ হয়ে গেল। আমরা মনে করলাম হয়তো যান্ত্রিক কোনো সমস্যা। ফেরির কি হয়েছে জানতে অ্যাম্বুলেন্স থেকে নামলাম। ফেরির ইঞ্জিনের কাছে গেলাম, কেউ নেই। আমি ফেরির মাস্টার ব্রিজ যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং আপনি অবশ্যই জানেন রাসেল ভাই যে ফেরির ড্রাইভার রুম একটু ওপরে হয় এবং সিঁড়ি দিয়ে উঠতে হয়। সিঁড়ির কাছে যেতেই ফেরি চলতে শুরু করলো এবং একদম মাঝ নদীতে ফেরি। তারপরও আমি সিঁড়ি দিয়ে উঠলাম ড্রাইভারের সাথে কথা বলবো বলে। আমি সিঁড়ি পেয়ে ওপরে উঠে কি মনে করে নিচে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তা ভাবলে এখনো গা শিউরে ওঠে। নিচে তাকিয়ে দেখি অ্যাম্বুলেন্স নেই এবং কোনো লোক নেই, পুরা ফেরি ফাঁকা। এটা দেখে আমি প্রচন্ড শক খাই। হ্যালুসিনেশন ভেবে ফেরির ড্রাইভার রুমের দরজায় নক করি ড্রাইভারের সাথে ব্যাপারটা শেয়ার করার জন্য। দরজা ভেতর থেকে আটকানো ছিল। 2-3 বার নক দেওয়ার পরেও ভেতরে দরজা খুলল না। সবচেয়ে অবাক করা বিষয় হল ড্রাইভার কেবিনের ভেতরে কোনো মানুষ নেই এবং ফেরির স্টিয়ারিং হ্যান্ডেলটা একা একা ডানে বামে ঘুরছে। এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। তারপর আর কিছু মনে নেই, সেন্সলেস হয়ে যাই। যখন সেন্স ফেরে তখন দেখি আমি আমার নিজ বাসায়। তখন বিকাল 4টা, নিজের বিছানায় শুয়ে আছি। আমি এইভাবে কিভাবে আসলাম জিজ্ঞেস করতে আব্বু বলল, আমি আসতে দেরি করায় আব্বু রাত 1টার দিকে বাসা থেকে বের হয় এবং বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে বাস স্ট্যান্ডের দিকে রওনা দেয়। 2 কিলোমিটার পর আব্বুর মোবাইল একটা ফোন আসে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে, কাকা আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি আলামিন মসজিদের কাছে যান, ওইখানে মাসুদকে পাবেন। এইটুকু বলেই লাইনটা কেটে দিল। রিপ্লাই দেওয়ার কোনো সুযোগ ছিল না। বলে রাখা ভালো, আমার বাসা থেকে আলামিনের মসজিদের দূরত্ব 10 মিনিটের এবং ওইটার পাশ দিয়ে একটু আগে আব্বু এসেছেন। তখন তিনি কিছুই দেখেননি। যাই হোক, আব্বু তাড়াতাড়ি মসজিদে আসলেন। এসে দেখলেন যে মসজিদের বাইরে জানাজার যে খাটটা রয়েছে সেখানে আমি হেলান দিয়ে বসে আছি এবং আমার ব্যাগে 2টা জানাজার খাটের মধ্যে আমার ব্যাগটা। এই অবস্থা দেখে আব্বু মসজিদের ইমাম সাহেবকে ঘুম থেকে ডেকে তুলে এবং আমাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। 3-4 দিন পর আমি সুস্থ হই। যাই হোক, ঘটনার পরদিন রাতে আমি কি মনে করে যেন মানিব্যাগ চেক করলাম, যেটা ঘটনার দিন রাতে আমার সাথে ছিল। আমি দেখলাম আমার মানিব্যাগে অতিরিক্ত 200 টাকা। আমার স্পষ্ট মনে আছে আমি বরিশাল থেকে ভোলা রওনা দেওয়ার সময় 740 টাকা নিয়ে বের হয়েছিলাম। আমার কাছে এর বেশি টাকা ছিল না। মানিব্যাগে 100 টাকার কোনো নোটই ছিল না। এখন 2টা 100 টাকার নোট যেগুলো আমি রেখে দিয়েছি। আব্বুর নাম্বারে ফোন দিয়ে আমাকে অবস্থান জানানো হলো। রিসিভার লিস্টে, মানে যার যে নাম্বারটা যেটি তিনি জানিয়েছিলেন যে আমার অবস্থান কোথায়, রিসিভার লিস্টে, রিসিভ করার লিস্টে, সেই রিসিভ কলে ওইখানে যে নাম্বারগুলো রয়েছে তার মধ্যে তার নাম্বারটি ছিল না। আরো একটা অবাক করা বিষয় পরে খোঁজ নিয়ে জানতে পারলাম, ওই দিন রাতে ফেরি বন্ধ ছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি ফেরি বন্ধ থাকে আমি বাসায় কিভাবে আসলাম? ফেরিঘাট থেকে আমার বাসার দূরত্ব 109 কিলোমিটার। ওই দূরত্ব আমি কিভাবে অতিক্রম করলাম? পকেটে অতিরিক্ত টাকা কিভাবে আসলো? নৌকার মাঝি, বাসের ব্যাগ, কন্ডাক্টর ভাড়া না নেওয়া, চায়ের দোকান উঠাও, চায়ের গ্লাস, কিছু মাথায় ঢুকছে না।
যারা শুনছেন তারা যদি কিছু জানেন তবে জানাবেন। অনেকে হয়তো অবিশ্বাস করবেন, কিন্তু যার সাথে ঘটে শুধু সেই বোঝে। আপনি নিজেকে আমার জায়গায় ভাবেন। ভালো থাকবেন, দোয়া রইল। এই ঘটনার পরবর্তীতে আমার আর কিছু হয়নি। বর্তমানে আমি সুস্থ এবং স্বাভাবিক আছি। এত বড় মেইলটা পড়ার জন্য ধন্যবাদ। এই ছিল ঘটনা। আপনাকে রাসেল ভাই, আমি রিমন, খুলনাতে থাকি। এখানে ঘটনা শেয়ার করতে যাচ্ছি সেটি আমার এলাকার বড় ভাই বিপ্লবের কাছ থেকে শোনা এবং তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। আমি তার মতো করে বলছি। আজ থেকে 5 বছর আগের একটি ঘটনা, যখন আমি 10ম শ্রেণীতে পড়ি, এবং এটি খুলনা মেডিকেলে আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। সেদিন প্রায় রাত 12টা। আমার নানু বাড়িতে আমি ছিলাম। আমি নিজের ঘরে বসেই লেখাপড়ায় ব্যস্ত, কারণ সামনে এসএসসি পরীক্ষা। তখন আমার মামা মামি কোনো একটি বিষয় নিয়ে তর্ক করছিলেন। এমন তর্কের এক পর্যায়ে মামি রাগ হয়ে তার নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস নিতে যাচ্ছিলেন। এই সময় মামা তাড়াতাড়ি ওই ঘরে এসে মামিকে উঁচু করে ধরলেন যাতে গলায় ফাঁস না লাগে। কিন্তু মামা একটু দেরি করে আসাতে মামির গলায় খুব মারাত্মকভাবে চোট লাগে এবং মামিকে নামানোর পর মামির গলায় একটা কালো দাগ পড়ে যায় এবং গলাটা ফুলে উঠতে শুরু করে। তাই আমরা দেরি না করে মামিকে খুলনা মেডিকেলে নিয়ে গেলাম। আমি আর আমার মামা, কারণ ওই সময় আর ঘরে কোনো পুরুষ মানুষ ছিল না। আমরা যখন খুলনা মেডিকেলে পৌঁছলাম তখন রাত 11:30। খুলনা মেডিকেলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পর একজন ডাক্তারের সন্ধান পেলাম। তখন মামা অনেক টেনশনে ছিলেন। ডাক্তার মামাকে বলল রোগী খুব ভালোভাবে ইনজিউর্ড হয়েছে, তাই ডাক্তার মামাকে খুব তাড়াতাড়ি কিছু ওষুধ আনতে বললেন। কিন্তু মামা না গিয়ে আমাকে ওই প্রেসক্রিপশন দিয়ে তাড়াতাড়ি ওই ওষুধগুলো আনতে বললেন। মামাকে খুব চিন্তিত দেখে আমি তাড়াতাড়ি ওষুধগুলো আনতে গেলাম। রীতিমতো আমি বাইরে থেকে ওষুধ নিয়ে ফিরে এলাম এবং ওই মুহূর্তে ডাক্তার মামাকে আর একটা ইঞ্জেকশন আনতে বললেন এবং আর বললেন যে এই ইঞ্জেকশনটা তাড়াতাড়ি না দিলে রোগীর গলায় বড় ধরনের সমস্যা হতে পারে। তখন মামা আরো বেশি চিন্তিত হয়ে মামার পকেট থেকে সব টাকা দিয়ে আমাকে ধাক্কা দিয়ে ইঞ্জেকশন আনতে পাঠিয়ে দিলেন। আমি দ্রুত ছুটে গেলাম এবং আমিও কিছুটা নার্ভাস ছিলাম, কারণ এমন পরিস্থিতিতে আমি কোনোদিন পড়িনি। অনেক খুঁজে ওই ইঞ্জেকশন পেয়ে আবার হাসপাতালে দ্রুত পায়ে এগোতে লাগলাম। ঘটনার ভয়াবহ পয়েন্ট এখান থেকে শুরু। আমি যখন ওই ইঞ্জেকশন নিয়ে হাসপাতালের মেইন গেট দিয়ে ঢুকলাম তখন আমি সিদ্ধান্তহীনতায় পড়ে গিয়েছিলাম। আমার কাছে পথগুলো অচেনা মনে হচ্ছিল। আমি কোন পথ থেকে এসেছিলাম আর কোন পথ থেকে মামির কেবিনে যেতে হবে ভেবে পাচ্ছিলাম না। তখন হঠাৎ করে দেখি আমার থেকে বয়সে বড় একটি মেয়ে হাসপাতালের ফ্লোর ছাড় দিচ্ছে। আমার তখন মনে এমন একটা ভাবনা আসে নাই, কোনো ভাবনা আসে নাই যে এত রাতে একজন কেন ফ্লোর ছাড় দিচ্ছিলেন। তাই আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম যে কিছুক্ষণ আগে একটি গলায় ফাঁস দেওয়া রোগী এসেছিলেন, তার রুমটা কত নাম্বার আর কোন পথ দিয়ে যেতে হবে। ওই মেয়েটি তার হাতের আঙুল ইশারা করে একটা রুম দেখিয়ে দিলেন। আমি তখন প্রায় অবচেতন অবস্থায় ছিলাম। কোনটা ভুল কোনটা সঠিক বিচার করার মতন শক্তি যেন ছিল না। তাই এক দৌড় দিয়ে রুমের দরজায় এক ধাক্কা দিয়ে খুলেই দেখি ঘরটা অন্ধকার। এই কালোর মধ্যে এটা বুঝতে পারছিলাম যে প্রত্যেকটা বেড সাদা কাপড় দিয়ে ঢাকা। আমি তখন বুঝতে পারছিলাম না যে এই সাদা কাপড়গুলো কি ছিল। আমি হতবাক হয়ে শুধু তাকিয়েছিলাম। আমি তখন যেন নড়তে পারছিলাম না, মুখ দিয়ে যেন কথা বের হচ্ছিল না, শুধুই ওই কাপড়গুলোর দিকে তাকিয়েছিলাম। এবং ওই সময় ওই রুম থেকে একটা পচা উটকো গন্ধ আমার নাকে আসছিল, অনেকটা পচে যাওয়া লাশের মতো। এই গন্ধ পাওয়ার পর আমি ওই রুমেই দাঁড়িয়েছিলাম, যেন কেউ আমাকে এই ঘরে থাকার হুকুম দিয়েছে। কিছুক্ষণ পরে দুটি পুলিশ এসে আমাকে পেছন থেকে টেনে নিয়ে রুম থেকে বের করলো এবং ওই রুমের বাইরে নিয়ে গিয়ে আমাকে গালাগালি করতে লাগলো এবং অনেক দিন থেকে খুঁজছি আজ পেয়েছি এরকম ধরনের কিছু আমি শুনতে পাচ্ছিলাম। আমাকে বললেন যে আমার সাথে কে আছে সেই সমস্ত খোঁজ খবর নিচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে তারা ভেবেছিলেন যে আমি মনে হয় লাশ চুরি করতে ঢুকেছি। আমি কিছু বুঝতে পারলাম না যে আমার সাথে কি হচ্ছে। আমি তখন দাঁড়িয়েছিলাম, একটা কথাও বলতে পারছিলাম না। তারপর তারা আমাকে বলল যে আমার সাথে আর কেউ আছে কিনা। এর মধ্যে আমার মোবাইলে একটা কল
এলো এবং ওই সময় পুলিশ বলল যে ফোনের লাউড স্পিকার অন করতে। আমি তখন লাউড স্পিকার অন করতে একজন আমাকে গালাগালি করতে শুরু করলো এবং বলল, তুই কোথায়, এদিকে তোর মামি অসুস্থ আর তুই কোথায় বসে আছিস। তারপর পুলিশ আমার কাছ থেকে ফোনটা নিয়ে তারা বললেন যে আপনি এত নাম্বার ফ্লোরে আসেন। মামা তখন ওখানে আমার সাথে এসে অনেক গালাগালি করতে লাগলেন এবং ওই সময় পুলিশ মামাকে জিজ্ঞেস করলেন যে আপনি কে, আর এই ছেলে আপনার কে হয়, এখানে কি করেন। তখন মামা পুলিশকে বললেন যে আমার ভাগ্নে, আমার স্ত্রী অসুস্থ, ওকে একটা ইঞ্জেকশন আনতে পাঠিয়েছিলাম। তখন পুলিশ মামাকে বললেন যে ওটা তো মর্গে দাঁড়িয়েছিল আর ও কোনো কথা বলছে না। তখন পুলিশ গার্ডকে ডেকে বলতে লাগলেন যে এত রাতে মর্গের দরজা কেন খোলা রেখেছেন। তখন গার্ড অনুনয় বিনয় করে বলল যে স্যার ভুল হয়ে গেছে। তারপর মামা তাকে আমাকে হাত থেকে নিয়ে গেলেন এবং আমাকে বলতে লাগলেন যে কি হয়েছে, তুই কোনো কথা বলছিস না কেন। মামা বিষয়টা উপলব্ধি করতে পেরে তার দুজন বন্ধুকে ডেকে এনে আমাকে বাসায় চলে যেতে বললেন। তারা দুজন আমাকে 2 হাত ধরে নিয়ে গেল এবং নানুকে বলল যে হয়তো একটু ভয় পেয়েছে। তারপর বাড়ি এসে প্রথম নানুকে বললাম যে আমার খুব ক্ষুধা লেগেছে। আমার নানু আমাকে কিছু খেতে দিল না। ওই রাতে নানু আমার সাথেই ঘুমলো। পরের দিন সকালে আমার এলাকার রাজ্জাক হুজুর তিনি আমাদের বাসায় আসলেন এবং এসে আমাকে আমার সামনে বসে বললেন যে তুই যে কাল অত রাতে অ্যাম্বুলেন্সের ভেতরে সামনে দাঁড়িয়েছিলি, কি দেখেছিলি, তুই ওখানে দাঁড়িয়ে কি দেখেছিলি, কেন দাঁড়িয়েছিলি। তারপর আবার বলল যে তোকে যে ওষুধ আনতে পাঠিয়েছিল ওই ওষুধ তুই নিয়ে আসবি, তুই কেন দাঁড়িয়েছিলি। তখন আমি বললাম যে একটা লাশ নামাচ্ছিল তাই দেখছিলাম। তারপর হুজুর আমাকে বলল যে লাশ নামাচ্ছিল তো তোর কি, তুই ওষুধ আনতে গিয়েছিলি, ওষুধ নিয়ে আসবি। তারপর হুজুর আমাকে বলল যে ওই মেয়েটা বিষ খেয়ে মারা গিয়েছিল। তারপর আমার ওই ঝাড়ু দেওয়া মেয়েটির কথা মনে পড়ে গেল। সত্যি তো ওই লাশ আর ওই মেয়েটির চেহারা তো একই ছিল। তারপর হুজুর আমাকে পানি পড়ে দিল এবং সাথে একটা তাবিজ দিল কোমরে বেঁধে রাখার জন্য। এরপর একবার রাগে ওই তাবিজ ছিঁড়ে ফেলার পর আমার সাথে কিছু বিভৎস ঘটনা ঘটেছে, সেগুলো না হয় অন্য একদিন শেয়ার করব। ঘটনাটি কে কিভাবে নেবেন, কি মনে করবেন জানি না, কিন্তু যার সাথে ঘটেছে, যার সাথে ঘটে, সেই শুধু বুঝতে পারে মানুষ কতটা অসহায় হয়ে যায় ওই মুহূর্তে। যাই হোক, ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। একটা অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্স থেকে একটা লাশ নামানো হচ্ছিল যেটা তার মাথাতেই ছিল না। যখন সে হসপিটালের ভেতরে ঢোকে তখন তার সাথে দেখা হয়ে যায় একটি মেয়ের, যেই মেয়ে কিনা হসপিটালের ফ্লোর ঝাড় দিচ্ছিল। এবং তারপরে কি অদ্ভুত ভাবে হুজুর কোনো কিছু না জেনেই গড় গড় করে তাকে সবকিছু বলে ফেললেন। কি ঘটনা ঘটে, কোন দুনিয়ার ঘটনা এটা, কোন দুনিয়ায় আমরা বিচরণ করি। আমরা কি একটা ইউনিভার্স থেকে আরেকটা ইউনিভার্সে চলে যাই? আমরা কি বাস্তবতা আর অবাস্তবতা কখনো মিলিয়ে ফেলি? আজ যেটাকে অবাস্তব বলি, যেটাকে প্যারানর্মাল বলি, সেই দুনিয়াটা কেমন? সেই দুনিয়া থেকে কেন আমরা মাঝে মাঝে সেই দুনিয়ায় পৌঁছে যাই আর সেই দুনিয়া থেকে কেউ কেউ এই দুনিয়ায় চলে আসে? ব্যাপারটা খুবই রহস্যময়। একটু ভাবতে থাক। এখন যে ঘটনাটি পড়ছি সেই ঘটনাটি এরকম। নমস্কার রাসেল ভাই। নমস্কার। আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আশা করি ভালোই আছেন। আমি নীল বড়ুয়া ছদ্মনাম। আমার বাড়ি চট্টগ্রামে। আমি চাই না পরিচয়টা দিতে। আমার একটি ঘটনা আগেও আপনি পড়েছিলেন। ঢাকায় একটি প্রাইভেট চাকরি করি, তাই স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে পারবো না, তার জন্য দুঃখিত। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। ধন্যবাদ রাসেল ভাই, একটি ভিন্ন রকমের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাতেই হয় সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য। আমি যখন ঘটনাটি লিখতে বসেছি তখন চিন্তা করছি লিখবো নাকি লিখবো না, আমার ঘটনাটি শেয়ার করা হবে কিনা। কারণ এর আগে 2টা ঘটনা পাঠিয়েছিলাম, আপনি শেয়ার করেন নাই, হয়তো আপনার পছন্দ হয় নাই, সঠিক জানি না। এখানে একটু বলে রাখতে চাই, দেখেন ওনার একটা ঘটনা প্রচারিত হয়েছিল, পরপর 2টি ঘটনা আবার প্রচারিত হয়নি। উনি আবার লিখেছেন আর একটা ঘটনা যেটা সিলেক্টেড হয়েছে এবং আপনারা সবাই শুনছেন সেটা। যাই হোক, উনি লিখছেন, তারপরও লিখতে বসছি। সত্য ঘটনা লিখছি, তাই জোরটা একটু বেশি। বিশ্বাস করা না করা যার যার ব্যাপার। এবার আসি ঘটনায়। ঘটনাটি আমার বড় বোনের সাথে ঘটে। 2005 সালের শেষের দিকের ঘটনা। আমার বড় বোনের একমাত্র মেয়েকে নিয়ে আমার দুলাভাই ঢাকার বসুন্ধরার কালাচাঁদপুর
একটা টিন সেটের একটা দোতলা বাড়ির নিচতলায় ওঠে। এলাকাটি তখন তেমন একটা পরিবর্তন হয়নি, কয়েকটা বড় বড় ফ্ল্যাট ছিল, চারিদিকে নির্জন পরিবেশ। আমার দুলাভাই গুলশান 2 একটা বিদেশি কোম্পানিতে চাকরি করত। বাসা ওইখান থেকে বেশি সময় লাগে না, রিক্সা দিয়ে গেলে 20 মিনিটের মতো সময় লাগে, তাই বাসাটা বেছে নিতে হলো। তাছাড়া আমার দুলাভাই একটু নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন। বাসায় ওঠার 5-6 মাস সব ঠিকঠাক ছিল। বছর খানেক পার হয়ে গেছে। আমার ভাগ্নিকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে জানুয়ারি মাস, তাই স্কুলের ক্লাস কম। আমার বোন ভাগ্নিকে নিয়ে বাসায় থাকত। দুলাভাই কখনো ইভিনিং, কখনো পার্টি থাকলে নাইট ডিউটি করত, ক্লাব রেস্টুরেন্ট চাকরি। ওই বাসায় ওঠার পর থেকে আমার বড় বোনের কিছু শারীরিক সমস্যা দেখা যায়। তিনি তেমন একটা গুরুত্ব দেননি। যেমন ঠিক মতো খেতে পারতেন না, দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে যেত, আর ঘুম কম হতো না, দিন দিন শুকিয়ে যেতেন। ঘুম কম হতো, দিন দিন শুকিয়ে যাচ্ছিলেন, সব সময় অসুস্থ থাকতেন, ইত্যাদি ইত্যাদি। আমার দুলাভাই একজন ডাক্তার দেখান। ডাক্তার কিছু টেস্ট ও ওষুধ দেন। এভাবে অনেক দিন কেটে গেল, তেমন একটা উন্নতি হয় না। আমার ভাগ্নি স্কুল সকালবেলায় শেষ হয়ে যায়। রান্না শেষ করে মেয়েকে স্কুল থেকে আনার পর বাকিটা সময় বাসায় কখনো শুয়ে, কখনো বা টিভি দেখে কাটে। একদিন দুপুরবেলা আমার ভাগ্নি ঘুমোচ্ছেন, আর আমার পাশে আমার বড় বোন, তার পাশে আমার বড় বোন শুয়ে আছে। বাইরে থেকে কেউ যেন দরজায় টোকা দিল। আমার বোন দরজা খুলে দেখল একজন বয়স্ক বৌদ্ধ ভিক্ষু দাঁড়িয়ে আছে। ওনার সমস্ত শরীরে ছোট ছোট ফোস্কার মতো। আমার বোন তাকে বন্দনা জ্ঞাপন করে ভিতরে নিয়ে বসতে বললেন। যেহেতু 12টার পর বৌদ্ধ ভিক্ষুর ভারী কোনো খাবারের নিয়ম নেই, তাই আমার বোন জিজ্ঞাসা করলেন, চা খাবেন? উত্তরে তিনি বললেন, খাবো। আমার বোন চা বানিয়ে নিয়ে আসলেন। ওনার চা খাওয়াটা ছিল অদ্ভুত। সাধারণত আমরা চা খাই, চায়ের যে পেয়ালা সেটা হাতে নিয়ে, এবং অন্য হাতে, একটা হাতে পিরিচ থাকে আর একটা হাতে পেয়ালা থাকে, এবং আমরা চা চুমুক দিয়ে খাই। কিন্তু উনি কাপটি না ধরে এক চুমুকে, পিরিচ সহই কাপটি না ধরে এক চুমুকে পুরো চাটা শেষ করলেন। মনে হচ্ছে শরবত খেয়েছেন। আমার বোন ব্যাপারটা গুরুত্ব দিলেন না। তখন এই বৌদ্ধ ভিক্ষুটি বলল, তোর সামনে বিপদ। আমার বোন বললেন, কিরকম? কোন উত্তর না দিয়ে চুপ করে রইলেন। 2-1 বার বললেন, তারপর চুপ করে রইলেন। আমার বোন জিজ্ঞেস করলেন, এখন কি করব? ব্যাগ থেকে 3টে ডিম বের করে নিয়ে বললেন, 3 ডিমে 3টা ভাতের সাথে সেদ্ধ করে খাবি। তারপর তিনি বের হয়ে হাঁটা দিলেন। আমার বোন ডিম 3টা রেখে বের হলেন। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধান। কোথায় চলে গেলেন? বাসা থেকে রাস্তার দূরত্ব 30-40 হাত হবে। এভাবে আরো বেশ কয়েক মাস কেটে গেল। অনেক দিন দুপুরবেলা 12টা থেকে 12:30টার মতো হবে। আমার বোন মেয়ের পাশে শুয়ে আছেন। এক লোক জানালা দিয়ে এক দৃষ্টিতে আমার বোনের দিকে তাকিয়ে রয়েছে। আমার বোন দরজা খুলে দেখলেন ফকিরের মতো গায়ে ময়লা কাপড় চোপড় পরা। আমার বোনকে বললেন, 10 টাকা দে। আমার বোন বললেন, দাঁড়ান, দিচ্ছি বলে রুম থেকে 10 টাকা এনে দিলেন। ওই ফকির বললেন, একটা জিনিস দিবি? আমার বোন বললেন, কি? একটা গেঞ্জি ও একটা লুঙ্গি। আমার বোন বললেন, ঠিক আছে, ওর বাবা আসুক, আমি ব্যবস্থা করে রাখবো। ভিক্ষুটি বললেন, আমি আবার আসবো, এই বলে চলে গেলেন। রাতে দুলাভাই আসলে আমার বোন বললেন, দুলাভাই বললেন, ঠিক আছে, কালকে আসার সময় নিয়ে আসবো। পরের দিন দুলাভাইটি শার্ট আর লুঙ্গি নিয়ে বোনকে দিলেন। এভাবে কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন ওই একই সময়, দুপুর টাইমে দরজায় টোকা দিলেন। আমার বোন দরজা খুলে দেখলেন ওই ভিক্ষুটি তখন তার হাতে কাপড় দিয়ে দিলেন। তিনি ফকিরটি বললেন, এখানে থাকিস না, এই বাসা থেকে চলে যা। আমার বোন জিজ্ঞেস করলেন, কেন? কিন্তু কোনো উত্তর না দিয়ে তিনি চলে গেলেন। আমার বোন কোনো কিছু বুঝতে পারেন নাই, তা এবং
কারোর সাথে কোনো কিছু শেয়ারও করেন নাই। এভাবে আরো অনেক দিন চলে গেল। একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন একটা সুন্দর ফুলের বাগান, চারিদিকে ফুল আর ফুল। এত সুন্দর সুন্দর ফুল জীবনে কখনো তিনি দেখেননি। বিশাল এই ফুলের লাল আঁচল, সাদা শাড়ি, কপালে লাল রঙের টিপ পরা খুব সুন্দর একটা মেয়ে বসে আছে। আমার বোন জিজ্ঞেস করলেন, আপনি কে? এই মেয়েটি বললেন, আমি এই বাগান পাহারা দেই, অনেক বছর পাহারা দিচ্ছি, আর ভালো লাগছে না, তোর সাথে আমাকে নিয়ে যাবি? আমার বোন বলল, হ্যাঁ নিয়ে যাব, কিন্তু আপনি আমার সাথে যাবেন কেন? মেয়েটি বললেন, তোকে আমার ভালো লেগেছে তাই। তারপর আমার বোনের হাত ধরে দুজনে হাঁটছেন, বিভিন্ন কথা বলছেন। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বাসার সামনে রাস্তায় আসার পর হাতটি ছেড়ে দিয়ে বললেন, আমি যাব না। আমার বোন জিজ্ঞেস করলেন, কেন? মেয়েটি বললেন, ওই বাড়িটা ভালো না, তুই চলে আয়। আমার বোন বললেন, আমার স্বামী, মেয়ে সব ওখানে আছে, আমাকে যেতে হবে। আবারও ওই মেয়েটি বলল, তুই ওই বাড়িতে আসিস না, যাস না ওই বাড়িতে। হঠাৎ আমার বোনের ঘুম ভেঙে গেল, সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। তখন ঘড়িতে আনুমানিক রাত 3টা। পরের দিন আমার বোনের সাথে ঘটে যাওয়া সবকিছু আমার মায়ের সাথে শেয়ার করলেন। আমার মা বললেন, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এই কথাগুলো বলার কিছুদিন পর আমার বোন অসুস্থ হয়ে পড়লেন। এতটা অসুস্থ হলেন যে মেডিকেলে নিয়ে যেতে হলো। মা নিজেই ভর্তি করিয়ে দেন। এদিকে আমার মা আমাদের গ্রামের এক তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক রুমে প্রবেশ করার সাথে সাথে বললেন, তোর মেয়ের অবস্থা তো ভালো না, সে তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে তো বাঁচানো মুশকিল। কথাগুলো শোনার পর শুধু দেখলাম আমার মায়ের চোখ দিয়ে পানি ঝরছে। তখন মা সমস্যাটা সমাধান দিতে তাকে অনুরোধ করলে তিনি বললেন, অনেক দেরি করে ফেললি, তারপর আমি দেখছি। কিছু জিনিসপত্র জোগাড় করতে হবে। একটা তাবিজ দিয়ে গলায় পরার জন্য দিলেন এবং একটু পানি পড়া দিলেন, আর বললেন সপ্তাহখানেক সময় লাগবে। এদিকে আমার বোনের অবস্থা আরো অবনতি হতে লাগলো। হসপিটালে চেঞ্জ করে আরেকটা বেসরকারি হসপিটালে নিয়ে যাওয়া হলো। আমার মা আমার বড় ভাইকে নিয়ে ঢাকায় আসলেন। হসপিটালের কিছু নিয়ম কানুনের কারণে তাবিজটি শুধুমাত্র রাতের বেলায় আমার বোনকে পড়ানোর জন্য অনুমতি মিলল। সপ্তাহখানেক পর অবস্থার একটু উন্নতি হয়। আমার বোন অল্প অল্প করে খাওয়া দাওয়া শুরু করলো। প্রায় 20-25 দিন পর আমার বোন সুস্থ হলে তাকে গ্রামে নিয়ে আসা হয়। পরে অবশ্য আবারও ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে দেখানোর জন্য। পরে তান্ত্রিকের কাছে রহস্য জানতে চাইলে তিনি বললেন, অনেক দিন আগে ওই বাড়িতে মানুষ খুন করত, খুন করে বস্তার মধ্যে রেখে দিয়ে পরে ফেলে দেওয়া হতো। যে মানুষগুলো খুন করেছে তাদের আত্মাগুলো ওই বাড়িতে ঘোরাফেরা করে, আর ওরা মানুষের ক্ষতি করতে চায়। তোমাদের আগে আরো অনেকে ও বাসায় ছিল, তাদেরও কেউ কেউ মারা গেছে, কেউ এখনো কষ্ট পাচ্ছে। তোমার ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো। বৌদ্ধ ভিক্ষু ও ফকিরের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ওরা সাধারণ মানুষ ছিল না। এখন আমার বোন পরিবার নিয়ে গ্রামে থাকে। এই ছিল ঘটনা। ভালো থাকবেন, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি অভি বাহরাইন থেকে লিখছি। জানি আপনি ভালো আছেন আর সবসময় ভালোর দলেই থাকেন, তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। ভূত এফএমের সকল লিসেনারদের প্রতি অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি ঘটনা। কথা বাড়াবো না, আমি আমার ঘটনায় চলে যাই। ঘটনা ঘটেছে কিছুদিন আগে। আমি যে বাসায় থাকি, বাসার পাশে একদম লাগানো একটা পরিত্যক্ত বিল্ডিং আছে। সবাই ওটাকে ভাঙা বিল্ডিং নামে চেনে। আমি শুনেছি ওইখানে নাকি আরবিরা থাকতো এবং অ্যারাবিয়ানদের একটা মেয়ে কোনো এক কারণে ফাঁসি নিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে বিল্ডিংটা পরিত্যক্ত। মাঝে মাঝে নাকি একটা মেয়েকে কান্না করতে দেখা যায়, এটা অনেকেই দেখেছে। আমার সাথে যে ঘটনা ঘটেছে সেটা হলো, এইখানের কিছু ছেলে পেলে আছে যারা এই বিল্ডিং এর ভেতরে আড্ডা দেয় এবং নেশা করে। আর একটা কথা বলা হয়নি, আমি কাজ করার পাশাপাশি বাহরাইনের সিআইডির সাথে কাজ করি। তো ওরা আমাকে বলেছে এই বিল্ডিং এর উপরে নজর রাখতে। একদিন শনিবার রাত 2:15 আমি ছাদে দেখি কিছু লোক ভেতরে ঢুকছে। তখন আমি আমার এক বন্ধুকে নিয়ে ভেতরে যাবার প্ল্যান করি এবং আমি আমার অফিসে কল দিয়ে বলি, রীতিমতো কল দিই এবং ভিতরে যাই। তারপর একটা রুম থেকে কথার সাউন্ড পাই। সাউন্ডটা আমার বন্ধুর গলা আর সাগর
সাগরের। আমি তো অবাক হয়ে যাই, যাদের গলা শুনে ওরা এত রাতে, মানে যাদের গলা শুনছি তার এত রাতে বাইরে থাকার কথা না। তখন আমি অফিসে ফোন দিয়ে আসতে বারণ করি। তারপর সাগর আর আমি দরজার সামনে যাই, ওদের কথা চলছে কিন্তু ক্লিয়ারলি বুঝছি না কিছু। তারপর আমি লাথি দিয়ে দরজা খুলি, কিন্তু দরজা খুলে অবাক হয়ে যাই এবং ভয়ও পাই। দরজা খুলে দেখি ভেতরে কেউ নেই, আর রুম থেকে বের হওয়ার পরে দরজা ছাড়া আর কোনো রাস্তাও নেই। তখন পুরো বিল্ডিং খুঁজি কিন্তু কাউকে পাওয়া যায় না। তারপর রুমে চলে আসি এবং ঘটনাটা কারোর সাথে শেয়ার করি না। পরের দিন আমরা যাদের গলা শুনেছিলাম তাদের জিজ্ঞেস করি, ওরা বলে কালকে নাকি রাত 10টা বাজে রুমে চলে গেছে। ঘটনাটা এখানেই শেষ হতে পারত, কিন্তু শেষ হয়নি। সাগর অনেক সিক হয়ে পড়ে, অনেকদিন সিক থাকার পরে সাগর ভালো হয়। তারপর কিছুদিন পরে আবারও ওয়ার্নিং আসে। তখন সিআইডি আমাকে বলে আমি নাকি ওইখানে বড় একটা অপারেশন ওখানে হবে। সাগরকে বললাম যে ওখানে সে যেতে চাইল না, রাজি হলো না, এবং রাত 1টা বাজে আমরা ওখানে যাব। বিল্ডিং এর ভেতরে যাই এবং গিয়ে সিঁড়ির সাথে একটা ছোট রুম, ওইখানে বসে, এবং রুমটা ভেতরে কিছু দেখা যায় না, কিন্তু বাইরে মানে ভিতরে দেখা যায় কিন্তু বাইরে কিছু দেখা যায় না। তো আমি ভেতরে বসে কথা বলছি এবং সবাই আমাদের কলিগসরা আছে। 1 ঘন্টা হয়ে গেছে, ঘুরতে বাজে 2টা 4। আমি সাউন্ড পাই অনেক জোরে, যেমন ওপর থেকে কিছু একটা পড়লো। আমি আবার ভয় কম পাই। সাগরকে বললাম তুই এখানে বসে থাক, আমি আসছি। তারপর আমি নিচে গেলাম, নিচে গিয়ে দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারে প্রস্তুত ছিলাম না। দেখি একটা 18 বছর হবে, খুব সুন্দর একটি মেয়ে। আমি তার দিকে তাকিয়ে হাসি এবং সে মুচকি হাসে। তখন আমি তাকে বললাম কে আপনি, কিন্তু আমার মনে হলো ওই আমার কথাটা সে বুঝতে পারছে না। তারপর আমি তাকে আরবিতে বললাম মিনেন্ত ইনতে, মানে তুমি কে। এরপরে আরবিতে উনি অনেক কিছু লিখেছেন, যেগুলো বাংলাও লিখে দিয়েছেন, আমি বাংলাগুলো পড়ছি। এইখানে এসেছো কেন? তখন ওকে আমি বললাম যে, সে আমাকে জিজ্ঞেস করছে এখানে তুমি কে, এখানে এসেছো কেন? তখন আমি বললাম যে এখানে এসেছে একটা কাজে। আমি তাকে বললাম কিন্তু আপনি কে, এইখানে কি করেন? ও বলে ওর নাম লাইলা, এই বিল্ডিং এ নাকি ওর বাসা। তখন আমি একটু ভয় পাই। তারপর মেয়েটা আমাকে বলে যে এইখানে আর আসবেন না, এখানে মানুষ আসলে নাকি মেয়েটার চলতে ফিরতে অসুবিধা হয়। আরো বলল, কথাটা যেন মনে থাকে। এই কথা বলে মেয়েটা সোজা সামনে একটা রুমে চলে গেল। যে রুমে মেয়েটা ফাঁসি দিয়েছিল ওই রুমে চলে গেল। কিন্তু আমি সবসময় ওই রুমটা লকই দেখেছি, বড় একটা তালা লাগানো। ওই রুমে দরজার সামনে যাওয়ার পর দরজাটা খুলে গেল এবং আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি সাগর আমাকে ডাকছে আর বলছে কার সাথে কথা বলছো। সাগর আবার আরবি বোঝে না। আমি ওইখানে আর সাগরকে কিছু না বলে সোজা বিল্ডিং এর ভেতরে চলে আসি। তারপর সবাইকে বলি এই কথা। তারপর বিল্ডিং এর মেইন গেট লক করে দেই। এরপর থেকে ওই বিল্ডিং এ আর কাউকে ঢুকতে দেই না। আমি মাঝে মাঝে অনেক সাউন্ড পেতাম। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আরো অনেক ঘটনা আছে আমার কাছে নিজের সাথে ঘটে যাওয়া। ভালো থাকবেন এবং ভালোবাসা রইল আপনাদের প্রতি। কাউসার মাহমুদ অভি লিখেছেন বাহরাইন থেকে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি যারা শুনছেন তাদের কাছে ঘটনাটা কিছুটা হলেও ভালো লেগেছে এবং এই সেভাবেই পড়ার চেষ্টা করছি। আরিফ লিখেছেন এই ইমেইলটি গাইবান্ধা থেকে। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন, যেটা আমি উল্লেখ করছি না, এবং তিনি বলছেন যে আমার দ্বারা স্টুডিওতে উপস্থিত হওয়া সম্ভব নয়। আমি একজন ডেভেলপার এন্ড আই নিড টু ওয়ার্ক অল ডে এন্ড টেক আ রেস্ট এট নাইট। সো উনি এই কারণে আসতে পারছেন না। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। এভাবে শুরু করেছেন ইমেলটা। আমার স্টোরিটা একটা ল্যাপটপকে নিয়ে। বছরখানেক আগে আমি অনলাইনের মাধ্যমে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনি। ল্যাপটপটি আমার কাছে বিক্রি করেন একজন মধ্যবয়সী মহিলা। আমি একটা শপিং সেন্টারে ওনার সাথে দেখা করি এন্ড ল্যাপটপটা নিয়ে বাসায় আসি। ল্যাপটপে চার্জ দেওয়া শুরু করি। ওই দিন রাতে ল্যাপটপটি ফার্স্ট চালু করি। সবকিছু ঠিকঠাক দেখে আমি ল্যাপটপটি আমার টেবিলের উপর রেখে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম ভাঙলে দেখি ল্যাপটপটি বিছানায় আমার ঠিক পাশেই রাখা। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি ল্যাপটপটা টেবিলে রেখে ঘুমিয়েছিলাম আর আমার রুমের দরজা ছিল বন্ধ। কেউ কোনোভাবেই এটাকে তুলে এনে খাটে রাখতে পারে না। তারপরেও ভাবলাম হয়তো আমি ল্যাপটপটি এনে রেখেছিলাম, ভুলে গেছি।
এরপর কয়েকদিন সব স্বাভাবিকই চলছিল, কিন্তু তারপরেই ঘটল আরেকটি অদ্ভুত ঘটনা। আমি রাত 1টার দিকে ল্যাপটপে হেডফোন লাগিয়ে সিনেমা দেখছিলাম। হঠাৎ এই সিনেমার সাউন্ড মিউট হয়ে গেল, আর আমার হেডফোনের মধ্যে দিয়ে কেউ একজন আমার নাম আরিফ বলে ডাকলো। ভয়েসটা মনে হলো কোনো ছেলের ভয়েস। আমি সঙ্গে সঙ্গে ল্যাপটপটি অফ করে ঘুমানোর চেষ্টা করি। সেদিন আর কিছুই হয়নি। ওই ঘটনার পর আমি ল্যাপটপটা কয়েকদিন ইউজ করিনি। এরপর এক সময় ল্যাপটপটি আবারও ইউজ করা শুরু করি। সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। একদিন রাতে ল্যাপটপটা টেবিলের ওপর রেখে ঘুমিয়েছি। মাঝরাতে হঠাৎ চোখে পড়ল ল্যাপটপের শিল্ড তোলা, আর স্ক্রিনে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি কোনো কিছু না চিন্তা করে দোয়া পড়ে চুপচাপ শুয়েছিলাম। পরের দিন ভোরবেলা দেখলাম ল্যাপটপের শিল্ড নামানো। বুঝতে বাকি রইল না, ল্যাপটপের সাধারণ কোনো ল্যাপটপ নয়। আমি মোটামুটি ভালোই সাহসী। ল্যাপটপটা তাই ওই দিন রাতে অন করে দেখতে বসলাম যে কি হয়। আমি সিনেমা দেখা শুরু করলাম। সিনেমার এক পর্যায়ে থেমে গেল, আর স্ক্রিনটা দেখলাম দুটো চোখ। আমি এবার পায়ের ওপর ল্যাপটপটা নিয়ে বসে আছি, আর রাতে দুটো চোখ দেখা যাচ্ছে। বুঝতেই পারছেন কতটা ভয়াবহ ব্যাপার। তারপরও সাহস করে আমি তাকিয়েছিলাম। আমার সারা শরীরে উত্তেজনা বয়ে যাচ্ছিল। একটু পরে ল্যাপটপের ওয়েবক্যাম অন হয়ে গেল। দেখতে পারলাম মনিটরে আমার ঠিক পাশেই আরেকজন বসে আছে, কিশোর বয়সী একজন অপরিচিত ছেলে। অথচ বাস্তবে আমার পাশে কেউ ছিল না। আমি সেদিনের মতো ল্যাপটপটি রেখে অন্য ঘরে গিয়ে ঘুমলাম। পরের দিন ভোর হতেই ল্যাপটপটি সেই মহিলাকে ডেকে ফোন দিলাম, যিনি ল্যাপটপটি সেলার। ওনাকে জিজ্ঞেস করলাম ল্যাপটপটি আসলে কার। উনি জানালেন ল্যাপটপটি ওনার ছেলের ছিল। সে সুইসাইড করেছিল। ল্যাপটপটা অনেকদিন এমনিতেই পড়েছিল, তাই তার ফ্যামিলি মেম্বাররা ল্যাপটপটি বিক্রি করে দেয়, যেন কম পয়সায় সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ পেয়ে কোনো গরিব ছেলে বা মেয়ে উপকৃত হয়। আমি তাকে ল্যাপটপের অদ্ভুত ঘটনার ব্যাপারে সব জানিয়ে বললাম যে আমি ল্যাপটপটি ফেরত দিতে চাই। আমাকে অর্ধেক টাকা ফেরত দিলেই চলবে। মহিলা ল্যাপটপটি ফেরত নিলেন, কিন্তু অর্ধেক টাকার বদলে তিনি পুরো টাকাই ফেরত দিয়ে দিলেন। বুঝতে পারলাম তারা বেশ ভদ্রলোক। ল্যাপটপটির একটা ছবি আমার কাছে ছিল। মনের ভয়ে সে ছবিটি আমি ডিলিট করে দিই। মহিলার নাম্বারও ফোন থেকে মুছে ফেলি। এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা। আমার মনের ভুল অথবা বাস্তব যাই হোক না কেন, তা আমি আজও নিশ্চিত হতে পারিনি। যদি মনে হয় ঘটনাটি উল্লেখ করার মতো, তবে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম। শুরু করছি ঘটনা। হ্যালো রাসেল ভাই, নিশ্চয়ই ভালো আছেন। অনেকদিন পর আবারও ভূত এফএম ঘটনা লিখছি। আমার নাম অর্ণা। আমার বাসা ময়মনসিংহ। ব্যস্ততার কারণে স্টুডিওতে আসা সম্ভব নয়, তাই আমি চাইছি ঘটনাটি ভালো লাগলে আপনি পড়ে শোনাবেন। ঘটনাটি আমার মামার সাথে আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা। মামা তখন ইংল্যান্ডে থাকতেন। ইংল্যান্ডের লুটন শহরের ছোটখাটো একটি বাংলোর মতো একটি বাড়িতে একাই তিনি থাকতেন। বাড়িটার ঠিক পাশেই ছিল একটা লেক। লেকের উল্টো দিকে রয়েছে একটি কবরস্থান। হাজার হাজার মৃতদেহের কফিন সেখানে শোয়ানো ছিল। মামার বাসার জানালা দিয়ে যে গ্রেভইয়ার্ডটা ছিল সেটা স্পষ্ট দেখা যেত। এমনকি মামার বিছানা থেকেও দূর থেকে দেখলেও বোঝা যায় জায়গাটা ভীষণ নির্জন, গা ছমছমে। কিন্তু মামা নির্জন পরিবেশ খুব ভালোবাসতেন এবং বেশিরভাগ সময় একাই কাটাতেন। একদিন রাতের বেলা আনুমানিক 11টা-12টার দিকে মামা হাঁটতে হাঁটতে আনমনা হয়ে সেই লি গ্রেভের দিকে চলে যান। আকাশে চাঁদ ছিল, আশেপাশে হালকা বাতাস বইছিল। মামা মনে মনে বেশ শান্তিপূর্ণ একটা অনুভূতি পেতে লাগলেন। এক সময়
মামা স্মোক করার জন্য প্যাকেট থেকে সিগারেট বের করেছেন, কিন্তু তখনই পকেটে হাত দিয়ে দেখেন লাইটার আনতে তিনি ভুলে গেছেন। তাই মামা বাড়ির দিকে পা বাড়ালেন লাইটার আনার জন্য, কিন্তু যখনই তিনি পা বাড়িয়েছেন তখনই দেখতে পেলেন তার থেকে কিছুটা দূরে গ্রেভইয়ার্ডের ভেতরে সাদা গাউন পরা একটা মেয়ে মামার দিকে হেঁটে আসছে। মামা মেয়েটাকে দেখে ভাবলেন হয়তো আশেপাশের কোনো বাড়ি থেকে সে হাঁটতে হাঁটতে এদিকটা এসেছে। মেয়েটা মামার কাছে এসেই মামাকে তাদের ভাষায় বলল, লাইটার চাই। মামা অপ্রস্তুত হয়ে বললেন, হ্যাঁ, কিন্তু আপনি? মামার কথা শেষ হওয়ার আগেই মেয়েটি মামার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল তার নাম রিয়ানা। সে মামাকে কবরস্থানের কোনো একটা জায়গায় ইশারা করে দেখিয়ে বলল, এইখানেই আমার বাড়ি। মামা বিষয়টা খুব স্বাভাবিকভাবে নিলেন। মামার সাথে মেয়েটি অনেকক্ষণ কথা হয়। এভাবেই গল্প করতে করতে মামার সাথে রিয়ানার ভালো বন্ধুত্ব হয়ে যায়। এক পর্যায়ে রিয়ানা মামাকে বলে আজ তার জন্মদিন এবং মামাকে তার জন্মদিনের পার্টিতে তার সাথে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। মামা প্রথমে তার সাথে যেতে রাজি না হলেও পরে তিনি রিয়ানার সাথে হাঁটতে লাগলেন রিয়ানার বাড়ির দিকে। রিয়ানা মামা থেকে এক কদম পিছিয়ে হাঁটছিল। হঠাৎ মামা খেয়াল করলেন তিনি কবরস্থানের ঠিক মাঝ বরাবর হাঁটছেন। দুপাশে সারি সারি কবর স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের আলোয়। একটা সময় তার মনে হলো তিনি একাই হেঁটে চলেছেন। পেছন দিকে তাকাতেই মামা দেখলেন মেয়েটি নেই। মামার বুক ধক করে উঠল। মামা বুঝলেন তিনি খারাপ কোনো কিছুর কবলে পড়েছেন। তাই তিনি কোনো কিছু না ভেবেই প্রাণপণে দৌড়াতে লাগলেন। তার পা যেন চলছিল না। দৌড়াতে দৌড়াতে একসময় হোঁচট খেয়ে একটা গর্তের ভেতরে পড়ে গেলেন মামা। সেটি ছিল একটি ভাঙা কবর। চাঁদের আলোয় মামা দেখলেন তিনি একটা ভাঙা কফিনের ওপর পড়ে আছেন। হাতে ভর দিয়ে উঠতে যাবেন এমন সময় কফিনটা আরো ভেঙে গেল এবং পৌঁছে যাওয়া একটা মৃতদেহর পেটের ভেতর হাতটি ঢুকে গেল। মৃতদেহটি একটি মেয়ে ছিল, স্পষ্ট সেটা বুঝতে পারলেন মামা। মামা কোনোভাবে মাটি আঁকড়ে ধরে কবর থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু তার পা দুটো যেন অবশ আর দুর্বল হয়ে আসছিল। মামা চিৎকার করতে লাগলেন, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। একসময় মামা ইয়েছে সিমেন্টের তৈরি একটা শক্ত কিছুর ওপর ভর দিয়ে কবর থেকে উঠতে যাবেন। ঠিক তখনই মামা অনুভব করলেন কেউ তার পা টেনে ধরেছে। মামা তাকিয়ে দেখলেন সেই মাংস খসে যাওয়া লাশটি কফিনের ওপরে বসে তার পা টানছে। এই দৃশ্যটি মামা সহ্য করতে না পেরে প্রাণপণ চিৎকার দিয়ে কবরের ভেতরে জ্ঞান হারান। সকালে মামার জ্ঞান ফেরে এবং জ্ঞান ফেরার পর মামা দেখলেন তিনি তার নিজের ঘরে, কিছু লোক এবং পুলিশও রয়েছে সাথে। কবরস্থানের দুজন সিকিউরিটি মামার চিৎকার শুনে গিয়ে দেখে মামা কবরের ভেতর পড়ে আছেন এবং মামাকে কবর থেকে তুলে আনেন। পরবর্তীতে মামা পুলিশের কাছে বিষয়টি জানান। পুলিশ এবং কবরস্থানের সিকিউরিটি ও মামা আবারও ওই কবরস্থানে যায় এবং মামা যে কবরে পড়েছিলেন তার সামনে তারা গিয়ে পৌঁছায়। কবরের কাছে যেতেই মামা লক্ষ্য করলেন একটা পাথরের সাইনবোর্ডে লেখা, খোদাই করে লেখা, রিয়ানা স্মিথ 1985 to 2005। পরে জানতে পারলেন কবরস্থানটি সবসময় তালা বন্ধ থাকে, কিন্তু সেদিন মামা কি কবরস্থানের ভেতরে চলে গিয়েছিলেন আর কবরস্থানের ভেতরের মৃত মেয়েটি কেন তাকে ডেকে নিয়ে গিয়েছিল। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন। এখানে আমার কিছু কথা আছে, আর সে কথাটি হচ্ছে এই যে কবরস্থানে মেয়েটি নিয়ে গেল, এটি খুব একটা স্বাভাবিক ঘটনা। এরকম ধরনের ঘটনা ঘটতেই পারে। যদি পৃথিবীতে জিন বলে কোনো কিছু এক্সিস্ট করে তাহলে এই ধরনের ঘটনা তো ঘটতেই পারে। আপনারা আগেও শুনেছেন, ভূত এফএমে যারা এসছেন তাদের কথার সূত্র ধরেই বলছি। মুশকিলটা হচ্ছে যে এই যে মামা যে দেখলেন যে তার পা টেনে ধরেছে বা তিনি একটা কবরের মধ্যে পড়ে গেছেন, তার পেটের মধ্যে হাত ঢুকে গেছে, কবরের উপরে পড়লেন, কবরটা ভাঙা ছিল, মানে কফিনটা ভাঙা ছিল, মৃত দেহ পচে গিয়েছিল, পেটের ভেতরে হাত চলে গিয়েছিল, সে কারণেই সব ঠিক আছে। কিন্তু এই যে যেটা
এই রিয়ানা উঠে বসলো কফিনের ওপরে এবং তারপরে তার পা টেনে ধরলো। আমার প্রশ্ন হচ্ছে, এইটুকু ঘটনা, এই পরের অংশটুকু মামা কি ভয়ে সেন্সলেস হয়ে যাওয়ার পরে স্বপ্নে দেখেছেন, নাকি বাস্তবেও এই ঘটনা ঘটা সম্ভব? এই প্রশ্নটা রাখার জন্যই এই ঘটনাটি পড়া, এবং এই প্রশ্নের উত্তর দিবেন আপনারা, কারণ আপনারা, আমি বিশ্বাস করি, আমার চাইতে অনেক বেশি জানেন। আমি শুধুমাত্র আপনাদের জানা, আপনাদের লেখা, আপনাদের বলা ঘটনাগুলো সবার সাথে শেয়ার করি। সো এই প্রশ্নের উত্তর দিতে আপনি আমাদের যে পোস্ট আছে সেই পোস্টের নিচে গিয়ে লিখতে পারেন, এবং আপনাদের সেই কমেন্টগুলো, মূল্যবান কমেন্টগুলো থেকে হয়তো নতুন কোনো তথ্য বেরিয়ে আসতে পারে। পড়বো আমরা। তো যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সজল, বাড়ি কুমিল্লা, বর্তমানে কাতার প্রবাসী, তাই আমার পক্ষে স্টুডিও দেখা সম্ভব না। ঘটনাটি 2015 সালের শেষের দিকে। প্রায় 8 বছর মালয়েশিয়া থেকে দেশে আসার ইচ্ছে, মানে কিছু একটা করবো এরকম একটা ইচ্ছে ছিল, তাই ফার্মাসিস্ট কোর্স করতে ভর্তি হলাম। সাথে হাতে কলমে শেখার জন্য একটা ফার্মেসিতেও আমি যোগ দিলাম। তো যার কাছে আমি শিখতাম তিনি ডাক্তার নন, তবে তার যশ ভালো থাকার কারণে তাকে সবাই ডাক্তার বলে ডাকত, আমিও ডাক্তার আঙ্কেল বলেই ডাকতাম। তো একদিন কথায় কথায় তিনি বলেন, জানো, চিকিৎসা বিজ্ঞানের শুরুর দিকে আমেরিকায় এক ডাক্তার ছিল, তোমার বয়সী একজন সহকারী ছিল তার। তো রাতে সেই ডাক্তার সারা রাত চেম্বারে দরজা বন্ধ করে একলা সময় কাটাতো। এই সময় সে তার সাথে কাউকে রাখত না, এমনকি স্ত্রীকেও। ডাক্তার সাহেব তার চেম্বারে সারা রাত কি করেন তা জানার জন্য সহকারী চেম্বারের দেয়ালে একটা ছিদ্র করে, যা সাধারণভাবে চোখে পড়ে না। রাতে ডাক্তার চেম্বারে প্রবেশ করার কিছুক্ষণ পর সহকারী ছিদ্রে চোখ রাখে এবং চেম্বারের ভেতরে সামান্য পরিমাণ আলোতে দেখতে পায় ডাক্তার সাহেব তার চেয়ারে বসে কথা বলছেন। তার আশেপাশে অনেক লোক, সামনে পেছনে ডানে বামে পুরো চেম্বার জুড়ে লোক কিচকিচ করছে। সামান্য পরিমাণ জায়গা খালি নেই, তাই সবাই সহকারীর দিকে তাকিয়ে আছে। এদের মধ্যে 3-4 জনকে তিনি চিনতে পারেন, যারা মাসখানেক আগে ডাক্তার সাহেবের কাছে মারা যায়। আমরা সারাদিন বিভিন্ন গল্প করি, তাই তখন কোনো প্রতিক্রিয়া হয়নি। সন্ধ্যা নামতেই ভয় শুরু হয়ে গেল। তো প্রতিদিনের মতো ডাক্তার আঙ্কেল 8টা বেজে চলে গেলেন, 8টা বাজতেই চলে গেলেন, এবং আমি যাব 10টার দিকে। গ্রামের এলাকা, লোকজন নেই বললেই চলে। মাঝে মাঝে 2-1 জন হাজির হয়। ক্যাশ ক্লোজিং করতে করতে সেদিন 10:30টা বেজে যায়। আমি দোকান বন্ধ করছি কি এমন সময় এক লোক হন্তদন্ত হয়ে ছুটে এলো, ডাক্তার সাহেব তাড়াতাড়ি চলেন, আমার স্ত্রীর অবস্থা খুব খারাপ। লোকটার পরনে লুঙ্গি আর গেঞ্জি। এমনিতে অনেক রাত, তার উপর আমি ডাক্তারও না, তাই কি করব বুঝতে পারছিলাম না। ডাক্তার আঙ্কেলকে কল করলাম, কিন্তু তার নাম্বারও বন্ধ। শেষ পর্যন্ত নিজেই ব্যাগ হাতে রওনা হলাম। লোকটি যেই রাস্তা দিয়ে যাচ্ছে তা আমার পরিচিত। এই রাস্তা দিয়েই আমার নানা বাড়ি যেতে হয়। কিছু দূর যাওয়ার পর লোকটা যে বাড়িতে থাকতো সেটাও আমার পরিচিত। বাড়ির একদিকে বেশ কিছু কবর, আমরা স্থানটিকে কবরস্থান বলেই জানি, কিন্তু এই বাড়িতে কেউ থাকে বলে জানতাম না, তাই অবাক হলাম। লোকটার পেছন পেছন ঢুকলাম আমি। ভালো মতো দেখলাম একটা পুরাতন চৌকির ওপর একজন মহিলা অচেতন হয়ে পড়ে আছে। বয়স 30 থেকে 32 হবে। গায়ের রং কালচে শ্যামলা আর খুবই শুকনা। এরকমের একটা ঘর খুব বড় না হলেও সারা বাড়িতে আর কোনো জিনিসপত্র না থাকায় খুব বড় মনে হচ্ছিল। মহিলার পাশে একটা কুপি জ্বলছে, সেটা লাল আলোতে অন্ধকার আরো বেশি মনে হচ্ছিল। আমি মহিলার পাশে বসে তার নার্ভ চেক করতে লাগলাম, কিন্তু কোনো স্পন্দন পেলাম না। হাতে বুকে কোথাও স্পন্দন নেই। ধারণা করলাম যে মারা গেছেন উনি। কথাটা ওনার স্বামীকে বলার জন্য পেছন ফিরব, এমন সময় মহিলা আমার হাত ধরে ফেলল, চিৎকার করে বলতে লাগলো, এরকম দেরি করে আসলেন, আমার জীবনের কি দাম নেই? বলেই আবার পড়ে গেল। আমি বেশ চমকে উঠলাম। তখনও ভয় পাইনি, কারণ মেডিকেল সায়েন্সে এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। অর্থাৎ রোগীর নার্ভ এতটা দুর্বল হয়ে যায় যে অনেক অভিজ্ঞ ডাক্তারও অনেক সময় মৃত ভেবে থাকেন, প্রথম ভাবে সন্দেহ প্রকাশ করেন। আমি তার স্বামীকে পানি আনতে বলার জন্য পিছনে ফিরলাম। এবার আরো অবাক হলাম, কারণ লোকটা সেখানে নেই। ঘুরে আবার মহিলার দিকে ফিরলাম। এবার সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম, কারণ
চৌকির ওপরে কিছু নেই, না মহিলা না কুপি। প্রচন্ড ভয় পেয়ে গেলাম আমি, ভীষণভাবে ঘামতে থাকলাম। অন্ধকার রুমের ভেতরে আমি একা লাফ দিয়ে উঠে দাঁড়ালাম, কিন্তু দরজা পর্যন্ত যাওয়ার সাহস হচ্ছে না। এভাবে কতক্ষণ গেল জানি না। হঠাৎ দরজায় কারো আওয়াজ পাওয়া গেল। একজন বয়স্ক লোক হারিকেন হাতে আমাকে জিজ্ঞেস করলেন, এই ঘর তো কেউ আসে না, তুমি এখানে কি করো? একটু আগের ঘটনা, আমি তখন আমার মুখে আসছিল না। তিনি আবারও বললেন, আসো তোমাকে দিয়ে আসি। আমি ব্যাগ হাতে চুপচাপ তার পেছন পেছন চলতে লাগলাম। এত রাতে উনি বা একলা এখানে কি করছেন তা একবারও মনে হয়নি। প্রায় ঘন্টাখানেক হাঁটার পর আমাদের বাড়ি পৌঁছালাম, তবে লোকটা বাড়িতে আসলো না। বাড়ির রাস্তায় পৌঁছে দিয়েই চলে গেল। এই ঘটনার পর আর ফার্মেসিতে বসার মতো সাহস আমার হয়নি, তাই আবার বাইরে চলে যাই। ওই দিন রাতে সেই বৃদ্ধ যদি না আসতো তাহলে কি যে হতো। এখনো সেই মহিলার চিৎকার মনে পড়ে। আমার জীবনের কি কোনো দাম নেই? এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। তো এটাই পাঠিয়েছেন আমাদেরকে সজল, তার বাড়ি কুমিল্লায়। তিনি বর্তমানে কাতারে আছেন এবং আশা করছি সেখানে ভালোই আছেন, এবং এই মুহূর্তে হয়তো আমাদের রেডিও ফুর্তির অ্যাপ দিয়ে তিনি আমাদেরকে এখন শুনছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। এবং আশা হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আপনাদেরকেও সালাম। নিশ্চয়ই ভালো আছেন। আমি বিগত আগস্ট 2011 সাল থেকে ভূত এফএম প্রোগ্রাম শুনি, নিয়মিত না হলেও বেশিরভাগ সময়। আমার এই ঘটনাটা ভূতের না, ভয়ের বা ভয়েরও না, কিন্তু একটি সত্যিকারের গল্প। যদি যোগ্যতার বিচারে আপনার অনুষ্ঠানে যোগ্য মনে হয় তবেই প্রচার করবেন। সঙ্গত কারণে আমি আমার নাম লিখছি না। স্টুডিওতে আসতে পারবো, তবে মেইলের শেষে সিগনেচার পেয়ে যাবেন। ঘটনাটায় আসি। সবেমাত্র পিএইচডি করে দেশে ফিরেছি। অনেক কাজ করব ভেবে সারাদিন ডিপার্টমেন্টে থাকি। কাজের কাজ যা হয় তা বিকেল বেলা থেকে শুরু হয়। সকালবেলা আমার মাথা পুরোই ফাঁকা থাকে। কাজের গতি আসে সূর্য বাবা যত বেশি পশ্চিমে হেলতে থাকে। হেলতে হেলতে যখন লাল আভা দিয়ে শেষ হয়, তখন পেপার লেখার কাজ স্পিড বেড়ে যায়। এমনি একদিন কাজ করে কিছুটা ক্লান্তি চলে আসে। এক সময় নেটে সার্চ করে ভূত এফএমের পুরনো এপিসোডগুলো ডাউনলোড করে শুনি ক্লান্তি দূর করতে। তখন আমার রুমটা ছিল বিভাগীয় অফিস রুমের পরের একটি রুম। সন্ধ্যার পর একেবারে নির্জন, কোথাও কেউ নেই। সারা বিল্ডিং এ আমি ছাড়া। আমি ছোটবেলা থেকেই সাহসী, তাই ভয় আমার কম। এমন সময় খুব বিশ্রী। ওই দিন বিধিমাম ডেস্কটপে লো ভলিউমে ভূত এফএম চলছে। আমি ল্যাপটপে একটা পেপারের কাজ করছি, বেশ মনোযোগ দিয়ে একটা ফিগার ড্র করছি। এমন সময় খুব বিশ্রী একটা গন্ধ এসে আমার নাকে লাগলো। অনেকক্ষণ চুপ করে বসে চিন্তা করতে লাগলাম আর মনে মনে খুঁজতে লাগলাম গন্ধটা কিসের। এত বিশ্রী টাইপের গন্ধ তো এখানে আসার কথা না। মাংস পচা গন্ধ। চেয়ার থেকে উঠে গন্ধটার অবস্থান খুঁজতে লাগলাম। করিডোর ধরে হেঁটে হেঁটে কিছুই পেলাম না। রুমে আসলাম, কিছুই পেলাম না। কিন্তু একটা আশ্চর্য জিনিস চোখে পড়ল। রুমে যে তালাটা লাগানো থাকে সেটি খুব জোরে নড়ছে, অথচ বাতাস স্থবির। আর বাইরে গিয়ে খুঁজতে লাগলাম বাতাস কেমন বা গন্ধই বা কোত্থেকে আসবে। পেলাম না। কিন্তু বাইরের একটা তালা খুব জোরে নড়ছে। গন্ধটা ক্রমেই বাড়ছে। মাংস পচা গন্ধটা ক্রমেই বাড়ছে। আমি কিছুটা ভয় পেলাম। চেয়ারে গিয়ে বসলাম। মনে মনে ভাবতে লাগলাম কি হচ্ছে এসব। আমি জোরে জোরে বলতে লাগলাম, তুমি যেই হও না কেন সামনে আসো, অথবা আমার রুমে তোমার কি দরকার, তুমি রুমে থাকো, আমি বাসায় যাই। ল্যাপটপটা অফ করলাম। ভাবতে লাগলাম যদি ধুম করে ল্যাপটপে জোরে আঘাত করে তাহলে সব কাজ, পিএইচডির সব ডকুমেন্ট, কিছু কাজ আধা আধি করে সব নষ্ট হয়ে যাবে। ডেস্কটপ কম্পিউটারটা অফ করে রুমে তালা দিয়ে বাইরে আসলাম। মোবাইলের ছোট লাইট অন করে করিডোর দিয়ে লাইট অফ করতে করতে দ্রুত পদে 4 তলা থেকে নিচে নেমে আসলাম। এখানে শেষ হলে হয়তো ভালোই হতো, আমিও স্বস্তিতে চলে আসতে পারতাম। তা না,
আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই একজন রিক্সাওয়ালা তার রিক্সা চালিয়ে আমার কাছে এসে বললেন, স্যার চলেন। ভয় পেলেন? আমি কিছু বললাম না। সে আরো জিজ্ঞেস করলো, আপনি কি ভয় পেলেন? ভয়ের কিছু নেই, ওনারা বাইরের কাউকে কিছু করবেন না, কোনো ক্ষতি করবে না। আপনারা তো বাইরের লোক, কারো কোনো ক্ষতি করে নাই, কোনো সমস্যা নাই। ওনারা অনেকদিন ধরে এইখানে আছেন, কোনো ক্ষতি করে না। কথা বলতে বলতে দ্রুত রিক্সা চালাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করি নাই বা বলি নাই কই যাব। রিক্সা তখন আমাদের ভিসি স্যারের বাংলো পার হয়ে গেটের কাছাকাছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি বলতে চাইছেন? কেন আমাকে ভয়ের কথা জিজ্ঞেস করলেন? সে উত্তরে যা বলল, আপনি যা বোঝার বুঝে নেন, আপনি যা ভাবছেন আমি তাই বলছি। আমাদের বাড়িটা ছিল আপনাদের বিল্ডিংটা, যেখানে ঠিক সেখানেই। ভার্সিটি দখল করে নেয়ার পরে আমরা টুকের বাজার চলে যাই। কথা বাড়ালাম না, ততক্ষণে সে গেট পার হয়ে মূল রাস্তায়। তখনও সে আমাকে জিজ্ঞেস করেনি কোথায় যাব। সে তপবনের রাস্তায় ঢুকে মসজিদের সামনে এসে জিজ্ঞেস করে বলল, এখন যেতে পারবেন নাকি? না, সামনে যাব। তপবনের রাস্তাটা তখন ভালো নয়, ইটের টুকরি দিয়ে রাস্তাটা অসমতল করে রাখা। ঝাঁকুনি খেয়ে খেয়ে বাসায় যেতে হবে, তাই নেমে পড়লাম। তাকে 10 টাকা একটা নোট হাতে দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কি করে বুঝলেন আমি তপবন আসবো? সে কোনো উত্তর না দিয়ে রিক্সা ঘুরিয়ে উল্টো পথে চলে গেল। আমি মনে মনে রিক্সাওয়ালাকে অনেকদিন ইউনিভার্সিটিতে খুঁজেছি, পাইনি। এই ঘটনার কোনো সুরাহা করতে পারিনি। পরবর্তীতে বেশ কয়েকদিন সন্ধ্যার পর থাকতাম না। কয়েকদিন যেতে না যেতেই ভুলে যাই। মাঝে মাঝে মনে হলে আজও গায়ে কাটা দেয়। আপনারা নিশ্চয়ই অনেকেই এর মধ্যে ধরে ফেলেছেন কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি, এবং তিনি একজন প্রফেসর। আপনারা সবাই সেটাও আজ পড়তে পেরেছেন। এবং তিনি তার পিএইচডি শেষ করে তারপরে তিনি যখন কাজ করছিলেন তখন এই ঘটনাটি ঘটে। এবং যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি তাকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক সম্মান। এবং সেই সাথে যারা আরো আমাদের শিক্ষক যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনারা চমৎকার লেখেন, এবং সত্যি ঘটনা যদি কোনো ঘটে থাকে বা ইউনিভার্সিটি কেন্দ্রিক হোক বা যেটাই হোক না কেন, আমাদের প্লিজ 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 লিখে পাঠাবেন। লিসেনার কলকাতা থেকে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি স্বাগত, কলকাতা থেকে লিখছি। আগে কিছু কথা ভূত এফএম কে নিয়ে বলতে চাই, তারপর ঘটনা। ভূত এফএম শুনছি 2013 থেকে, মানে আপনার কণ্ঠের সাথে পরিচয় 5 বছর। এই 5 বছরে অনেক কিছু হয়েছে আমার জীবনে, কিন্তু ভূত এফএম আমার সঙ্গ ছাড়েনি। এত বছর ধরে একটা প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য রেডিও ফুর্তিয়া আপনাকে আন্তরিক ধন্যবাদ। এবার ঘটনা বলা যাক। এই ঘটনাটি আমার মায়ের সঙ্গে 2005-এ ঘটে। আমার পুরো ফ্যামিলি মিলে আমরা কাশ্মীরে যাই। আমার ফ্যামিলি বলতে মা, বাবা আর দিদি। তখন আমি ক্লাস 8-এর স্টুডেন্ট। কাশ্মীরের শ্রীনগরে আছি আমরা 4 জন। হোটেলে 2টো রুম নেওয়া হয়েছে, একটা রুমে আমি আর দিদি, আর একটা রুমে বাবা। তখন মোবাইল ফোনটা সবার কাছে ছিল না, শুধু বাবা মোবাইল ফোন ব্যবহার করতেন। শ্রীনগরে প্রথম রাত 2:30 রুমে আমি আর দিদি টিভি দেখছি। হোটেলের ফোন আসে এবং ফোন তুলে দেখি বাবা ফোন করেছেন, বলছেন তাড়াতাড়ি ওনাদের রুমে যেতে। আমি আর দিদি সঙ্গে সঙ্গে মা বাবা রুমে যাই। সেখানে গিয়ে দেখি যে মা বসে আছেন বেডে, খুব কাঁদছেন আর খুব ভয় পাচ্ছেন। আমরা 3 জন মায়ের কাছে বসে জানতে চাই কি হয়েছে। মা কিছু বলছেন না, শুধু রুমের সোফার দিকে তাকিয়ে আছেন। তারপর 10 মিনিট পর মা বলেন 2টো নাগাদ মায়ের ঘুম ভেঙে যায়। উনি বলেন সোফাতে একজন বসে থাকতে দেখেছেন, একটা কালো ছায়া। মা বলেন ওই কালো ছায়াটি মায়ের কাকিমার মতো লেগেছে দেখতে, আর ওই মায়ের ছায়া মায়ের দিকে তাকিয়ে মায়ের নাম ধরে বলেছে, খবর নিতে ভুলে গেছিস। সে সময় মা কিছু করতে পারছিলেন না। বেশ কিছু সময় পর মা স্বাভাবিক হন। মা তখন বাবাকে একটু ফোন করতে বলেন। সেই সময় শ্রীনগরে ফোনের টাওয়ার থাকতো না সন্ধ্যে 7টার পর। কিছু করা গেল না সেদিন। পরের দিন 9টায় ফোনের টাওয়ার আসতেই বাড়িতে ফোন করা হলো। তারপর খবরটা শুনে সবাই কেমন বুক কেঁপে উঠল। খবরটা একদিন আগে মায়ের কাকিমা মারা গেছেন। কাশ্মীরে ফোনের টাওয়ারের প্রবলেমের জন্য যোগাযোগ করা যায়নি। আমাদের 4 জনের কাছে কোনো ব্যাখ্যা ছিল না। এটা কেন হলো? আমার কাছে এটা প্রথম ভয়ের অনুভূতি। তাই
এত বছর আমার মনে আছে। আশা করব আপনাদের এই ঘটনা ভালো লাগবে। এমন আরো কিছু ঘটনা আছে, পরে কোনোদিন মেইল করব। ভালো থাকবেন রাসেল ভাই, আর এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের মাতৃভাষা বাংলা সারা বিশ্বে ছড়িয়ে দিন। এই ভাষা হলো আমাদের অহংকার। স্বাগত ঘোষ, কলকাতা। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটি আমাদেরকে লিখেছেন সাবি, খুলনায় থাকেন সাবি, এবং তিনি লিখেছেন, ভাইয়া এটা আমার ভাইয়ার নাম্বার। আচ্ছা, একটা নাম্বার দিয়েছেন তিনি, এবং তিনি বলছেন যে সেখানে ফোন করে তাকে পাওয়া যাবে। এবং তিনি লিখেছেন, রাসেল ভাইয়া, আমি জানি আপনি ভালো আছেন এবং আল্লাহর রহমতে সবসময় ভালোর দলেই থাকেন, কিন্তু ভাইয়া আমি সেটা থাকতে পারছি না। আমি আমার ঘটনায় যাচ্ছি। সবাই হয়তো স্বপ্নকে বিশ্বাস করে না, ভাবে সত্যি হয় না স্বপ্ন, কিন্তু আমার ক্ষেত্রে যেটা ঘটেছিল আমি আজও ভুলতে পারিনি। 23 জুলাই 2012 রাতে ঘুমাতে যাই, এবং সেই রাতে আমি স্বপ্নে দেখি আমি আর আমার ভাই একসাথে কোথাও খুব দৌড়াচ্ছি, যেন পথের কোনো শেষ হচ্ছে না। কিছুক্ষণ পর যখন আমরা মেইন রোডে পৌঁছালাম, ঠিক তখন আমরা দেখি আমাদের বাবা আর মা আমাদের মাকে নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছে। আমার এখনো মনে আছে, আমি দেখেছিলাম যে মা পিঙ্ক কালারের বোরখা পরেছে আর বাবা তার নীল সোয়েটারটা পরে আছে। আমি আমার ভাইয়াকে দেখলাম, বাবা নর্মাল স্পিডে গাড়ি চালিয়ে একটি কালভার্ট অতিক্রম করলো। কিছুক্ষণ পর দেখলাম একটা ট্রাক পেছন থেকে প্রচুর স্পিডে কালভার্টটাকে ক্রস করলো, এবং আমার বাবা ট্রাকটিকে দেখতে পেয়ে রাস্তার বাঁ সাইডে চাপিয়ে দিল, কিন্তু ট্রাকটা স্পিডটা সামলাতে পারছিল না, এবং সামলাতে না পেরে বাবার বাইককে আঘাত করলো। মার সাথে সাথে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে গেল, আর সেই ট্রাকটি মার গায়ের ওপর দিয়ে চলে গেল। আমি সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই। মার সাথে সাথে আমার চিৎকার শুনে এসে আমাকে থামায় এবং সে রাতে আমাকে নিয়ে ঘুমায়। আমি কিন্তু কাউকে ঘটনাটি শেয়ার করিনি। আমি যখন ঘুমটা ভাঙে, তখন আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম, দেখলাম 3:51 বাজে। 23 ডিসেম্বর 2012 সেদিন বাবা আমাকে ব্যাচে বাইকে করে নামিয়ে দিয়ে আসে, অর্থাৎ যেখানে উনি প্রাইভেট পড়তে চান। আমি ব্যাচে এক্সাম দিয়ে বাসায় এসে বাবা মা কাউকে পাইনি। আমার ভাইয়া যেহেতু ঢাকায় স্টাডি করত, তখন সে ঢাকাতেই ছিল। কিছুক্ষণ পর আমার মোবাইলে একটা কল আসে। ওপার থেকে আমার নানু বলে, তোর মাকে যদি শেষবারের মতো দেখতে চাস তাহলে হসপিটালে যা। কোন হসপিটাল? এটা জিজ্ঞেস করার আগেই ফোনটা কেটে যায়। কিছুক্ষণ পর বাবার অফিসের ড্রাইভার এসে আমাকে সান্ত্বনা দিতে থাকে। তখনও আমি ঘটনা কিছু জানি না। সে বলে, গাড়িতে উঠো। আমি তখন তার কথা মতো গাড়িতে উঠে বসি। সে আমাকে নিয়ে সদর হসপিটালে যায়। আমি সেখানে গিয়ে দেখি আমার বাবা বসে আছে আর কাঁদছে। আমি এটার ফেস দেখতে পুরোই ভয় পেয়ে যাই। ভয় পেয়ে উঠি, কারণ তার চেহারা যে অবস্থা করেছিল, তার মায়ের কথা বলছেন হয়তো, তার চেহারা যে অবস্থা হয়েছিল সেটা আমার স্বপ্নে দেখা অ্যাক্সিডেন্টের পরের মতন। আমি ঘটনা হালকা আজ করতে পেরে এসে পাশে মাকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর একজন, আচ্ছা তার মানে বাবার যে ফেসটা তিনি দেখেছিলেন সেটা স্বপ্নে যে বাবার ফেসটা ছিল সেরকমের মতো, এবং তিনি বলছেন যে আমি ঘটনাটা হালকা আঁচ করতে পেরে এসে আশেপাশে মাকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর একজন আমার মার কাছে আমাকে নিয়ে যায়। তাকে দেখে আমি কান্নায় ফেটে পড়ি, কারণ সে আর পৃথিবীতে ছিল না। আর তার পোশাক দেখে আমি রীতিমতো ভয় পেয়ে যাই এবং ভয়ে বাকরুদ্ধ হয়ে যাই, কারণ তখন সে পরেছিল তার সেই পিঙ্ক কালারের বোরখা, এবং সেটা ছিল অ্যাক্সিডেন্টের পরের মতন রক্তাক্ত। পরে আর একটা কথা শুনে আমি 3 দিন বাকরুদ্ধ হয়ে যাই। যখন অ্যাক্সিডেন্টটা ঘটেছিল তখন সময় ছিল 3:51। ওখানকার এক প্রত্যক্ষদর্শীর মুখ থেকে এই সময়টা জানা।
ঘটনাটা ঘটেছিল ভোমরা বর্ডারের আগে বাদামপুর আলিপুর এলাকায়। সেদিনের পর থেকে আজও আমি আগের মতন আর হাসি খুশি ভাবে কথা বলতে পারিনি। আর সেই দিনের পর থেকে যে আজ পর্যন্ত আমি ভয়ে ঘুমাতে পারি না। জানি এবার আচ্ছা, এরপর আর পড়া গেল না। মানে মোটামুটি এই ঘটনা ছিল, এবং তিনি বলছেন যে রাসেল ভাইয়া, ঘটনাটি যদি পছন্দ হয় তাহলে পরিষ্কার হবে। অসম্ভব সুন্দর একটি ঘটনাটা পড়তে এত সমস্যা হলো এই কারণেই যে এমনিতেই বাংলাটা লিখেছেন ইংরেজি অ্যালফাবেট ব্যবহার করে, তারপরেও সেটা খুব মানে শর্ট করে লেখা আর কি, আমার জায়গায় AMR। সো এটা পড়তে অনেক সমস্যা হয়। তো আমি বলবো যারা লিখে পাঠাচ্ছেন তাদেরকে এটা না করতে, সম্ভব হলে বাংলায় লিখতে, আর না হলে যদি আপনি আসলে ইংরেজি অক্ষর ব্যবহার করে লেখেন তাহলে সেক্ষেত্রে পুরো শব্দটা লিখতে, এবং বারবার করে একটু চেক করে নিতে যে স্পেলিং মিস্টেক আছে কিনা বা কোনো ধরনের কোনো ভুল কিছু হচ্ছে কিনা। বাট এই ঘটনাটা অনেক 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 ভালো। থ্যাঙ্কস সাদিয়া, আপনি যদি আরেকটু করে লিখতেন তাহলে অনেক ভালো হতো। এনিওয়েজ, মানে এটা অসম্ভব সুন্দর একটি ঘটনা, এবং আমরা বলছি যে ঘটনাটা অসম্ভব সুন্দরতা শোনার জন্য, কিন্তু যিনি এটা অভিজ্ঞতা মানে যার এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন যিনি, তার পক্ষে এটা মেনে নেওয়াটা কতটা কষ্টকর সেটা নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। এবং যেভাবে লিখেছেন সেভাবে লিখছি যে আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আমি সোহেল, পটুয়াখালী থেকে। আমি ভূত এফএমের সকল শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একজন। আমি আজ আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আশা করি আপনার সহ সকল ভূত এফএমের শ্রোতাদের ভালো লাগবে। ঘটনাটি ঘটে 2007 সালে। তখন আমি মালয়েশিয়ার একটা ডেভেলপমেন্ট কোম্পানিতে সাইট ওয়াচার এবং প্রজেক্ট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলাম। কাজের সুবাদে আমাকে একবার একটি পাহাড়ি জঙ্গলে কিছুদিনের জন্য অবস্থান করতে হয়। জঙ্গলটিতে মালয়েশিয়ান আদিবাসী, অর্থাৎ আমাদের ভাষায় জঙ্গলি লোকদের আবাসস্থল ছিল। তাদের সভ্যতার সাথে পরিচয় করানোর জন্য মালয়েশিয়ান সরকার জঙ্গল পরিষ্কার করে সেখানে রাস্তা, বিনোদনের জন্য পার্ক, বিভিন্ন কারখানা নির্মাণের উদ্যোগ নেয়, যাতে ওই জঙ্গলি অধিবাসীরা সভ্য মানুষের সম্পর্কে অবগত হয় এবং জঙ্গল ছেড়ে লোকালয়ে আসতে পারে। তো যাই হোক, আমি আমার দায়িত্বের কারণে সবার আগেই প্রয়োজনীয় মেশিনারি নিয়ে ওই জঙ্গলে যাই। আমি আমার অভ্যাসের কারণে আমাদের কোম্পানির লোকজনদের থাকার জন্য নির্ধারিত স্থান থেকে একটি দূরে, অর্থাৎ সমতল থেকে প্রায় 70-75 ফিট পাহাড়ের ওপরে একটি পাহাড়ি ঝর্ণার কাছে আমার থাকার জন্য একটি ঘর তৈরি করি। আমি যখন ওই এলাকায় যাই তখন আমাকে স্থানীয় কিছু লোকজন জানায় যে এই জঙ্গলটা একটু ভয়ঙ্কর এবং এখানে ইতিপূর্বে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে এবং এতে প্রাণহানিও হয়েছে। আমি তাদের কথায় কর্ণপাত না করে আমার কাজের প্রিপারেশন নিচ্ছিলাম। আমি রাতে যখন আমার সদ্য নির্মিত ঘরে ঘুমাচ্ছিলাম তখন আমি শুনলাম একটি নারী কণ্ঠ আর্তনাদের স্বরে বলছে, তলং তলং, যার অর্থ আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমি বিছানা ছেড়ে উঠে টর্চ লাইট দিয়ে আশেপাশের শব্দটির উৎস খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আবার যখন ঘুমোতে গেলাম কিছুক্ষণ পর আবার সেই একই শব্দ, তলং তলং। এবার আমি বাহিরে চলে আসলাম এবং সাথে সাথে এই শব্দটি আর শুনতে পেলাম না। আমার চোখ পড়ল ঝর্ণাটির দিকে। তখন জ্যোৎস্না রাত ছিল, গাছের ফাঁক ফোকর দিয়ে আবছা চাঁদের আলোর সাথেই শব্দটি আলো পড়ছিল এবং তাতে আমি দেখলাম একটি তরুণী মেয়ে জঙ্গলি পোশাক পরিহিত সে ঝর্ণায় গোসল করছে এবং সে আমার দিকে কেমন যেন একটা ভঙ্গিতে তাকাচ্ছে যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আবার আমার ঘরে চলে আসলাম। আমি ঘুমিয়ে পড়লাম। রাত্রে একটা বিকট চিৎকারের শব্দ আমার ঘুম ভেঙে গেল। আমি বাইরে এসে যা দেখলাম তাতে আমার শরীর হিম হয়ে গেল। দেখি সেই মেয়েটি, সে এত লম্বা যে তার মুখমণ্ডল দেখতে আমাকে উপরের দিকে তাকাতে হচ্ছে এবং তার মাথা প্রায় একটা লম্বা গাছের সমান এবং তার সমস্ত শরীর এরকম মনে হচ্ছিল যেন একটা লোক আগুনে পুড়ে গেলে শরীরে যেমন ফোস্কা পড়ে ঠিক সেরকম, এবং মনে হচ্ছিল কোন কোন স্থান থেকে তার হাড়ও দেখা যাচ্ছিল। সে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল এবং কি যেন বলার চেষ্টা করছিল, হয়তো কিছু বলেছেও, কিন্তু আমি শুনতে পাইনি। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকার ভরসা পাচ্ছিলাম না, তাই দ্রুত ঘরের ভেতর চলে গেলাম এবং দোয়া দরুদ পড়তে লাগলাম। কিছুক্ষণ পরে আমি বাইরে উকি দিয়ে দেখি কিছুই নেই। আমি পরের দিন ঘটনাটি স্থানীয় লোকজনদের বললাম।
সেও একসময় জঙ্গি ছিল, বর্তমানে সে লোকালয়ে থাকে এবং আমাদের কোম্পানির সার্ভেয়ারের সাহায্যকারী হিসেবে কাজ করে। সে সব ঘটনা শুনে আমাকে সাহস দিল এবং কাউকে শেয়ার না করার জন্য বললো, অর্থাৎ নিষেধ করলো। ওই রাত্রেও আমি একই রকম শব্দ শুনলাম, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। কিন্তু শব্দটা কোথা থেকে আসছে সেটা অনুমান করতে পারলাম না। কিছুক্ষণ পর শব্দটা বন্ধ হয়ে গেল। আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো আমার ঘরের ছাউনির উপরে কিছু একটা হাঁটছে এবং একটি মেয়েলি কণ্ঠস্বরে বেঁচে থাকার বাঁচানোর জন্য আর্তনাদ শুনতে পেলাম। আমি ঘর থেকে বের হয়ে আসলাম এবং দেখলাম আনুমানিক 16-17 বছর বয়স্ক একটি সুন্দরী মেয়ে আমার ঘরের ছাউনির উপরে একটি গাছের ডালে সঙ্গে মনের আনন্দে দোল খাচ্ছে এবং আমার তার চোখ পড়লে মুহূর্তের মধ্যে তার চেহারা পাল্টে গেল এবং চেহারাটা এতই ভয়ঙ্কর ছিল যে তার দিকে তাকিয়ে থাকতে পারলাম না। মনে হচ্ছিল তার শরীর থেকে মাংস খুলে খুলে পড়ছিল। সে এক ভয়ঙ্কর দৃশ্য। আমি সেই সার্ভেয়ারকে ফোন করলাম এবং তার বাসায় চলে গেলাম। রাতে তার সাথেই থাকলাম এবং সকালে তার সাথে আদিবাসীদের থাকার স্থানে জঙ্গলের গহীনে চললাম। আমাদের সাথে ওই সার্ভেয়ার আমাকে বলল, তুমি কারোর সাথে কোনো কথা বলবে না এবং কাউকে দেখে হাসবে না, কারণ ওরা দেখা যায় অনেক সময় উলঙ্গও থাকে। যদি কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করে তুমি শুধু তখনই কথা বলবে। আমি তার সাথে জঙ্গিদের আস্তানায় গেলাম। আমার সাথে লোকটি তখন একটা বুড়ো টাইপের লোকের সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলল। এরপরে বেরিয়ে আসলো আসল রহস্য, যেটি হলো আমি যেখানে ঘর তৈরি করেছি সেখানে এক সময় আদিবাসীদের আবাসস্থল ছিল। বিগত 5-6 বছর আগে ওই আদিবাসীদের মধ্যে একটি মেয়ের শরীরে বসন্ত রোগ জাতীয় কিছু একটা হয়। আদিবাসীদের ভেতরে কিছু গোত্রের মধ্যে প্রচলিত ছিল যে তাদের মধ্যে কেউ বুড়ো বা বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে জবাই করে সবাই মিলে আনন্দ করত এবং তাকে খেয়ে ফেলত এবং ওই স্থান ত্যাগ করে যত সম্ভব অন্য জঙ্গলে গিয়ে আবাসস্থল তৈরি করত। তো ওই মেয়েটির শরীরে রোগের কারণে একসময় পচন ধরে যায় এবং শরীরে এক প্রকার পোকা দেখা যায়, কিন্তু মেয়েটি মারা যায়নি। অবশেষে তার গোত্রের লোকেরা তাকে জীবন্ত মাটিতে পুঁতে ওই স্থান পরিত্যাগ করে। আর আমার ঘরটি ঠিক সেই জায়গাতেই তৈরি করা হয়েছে যেখানে ওই মেয়েটিকে পুঁতে রাখা হয়েছিল। হয়তো তার কারণেই আমার উপর ওই মেয়েটির প্রভাব পড়েছিল। আমরা ওই স্থান থেকে ফিরে এসে আমার ঘরটি ভেঙে ফেললাম এবং মাটি খোঁড়ার পরে মাটির সাথে এবং কিছু এটাকে বলছে স্কেলেটর দিয়ে মাটি খোঁড়ার পরে মাটির সাথে প্রায় মিশে যাওয়া একটা মাথার খুলি এবং কিছু হাড় পেলাম। অবশেষে স্থানীয় এক মসজিদের ইমাম দ্বারা ওইগুলোকে পানিতে ফেলে দেওয়া হলো, কারণ ওদের কোনো ধর্ম নেই, তাই ইসলামিক ভাবে কোনো ব্যবস্থা করা হলো না। এরপরে আমি সেখান থেকে অন্যত্র থাকার ঘর তৈরি করলাম। এই ছিল আমার ঘটনা। আপনারা যদি একটু আনন্দ দিতে পেরে থাকি তাহলে ধন্য মনে করব। সবাইকে শুভরাত্রি। আর ভূত এফএম এর সকল শ্রোতাদের অনুরোধ করব যে আপনারা যারা ভূত এফএম এ নিয়মিত SMS করেন ও বিভিন্ন ঘটনা শেয়ার করেন, দয়া করে কেউ বানিয়ে কোনো ঘটনা বলবেন না এবং এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভূতের বিভিন্ন গল্প পাওয়া যায়, সেগুলো শেয়ার করবেন না। সত্য ঘটনাটি সকলকে জানানোর জন্য অনুরোধ জানিয়ে আজ